এটা ফিজিক্সের মেনলি ফিজিক্সের পার্ট, কিন্তু ফিজিক্স বলে এতটা কঠিন ভাষা বলবো যে ফিজিক্সের পার্ট বা এরকম কিছু জিনিসপত্র না। এটা লাইট নিয়ে আমরা জাস্ট নর্মাল কনসেপ্ট থেকে কিছু আলোচনা করব বা ডিসকাস করব বা এক কথায় গল্প করব। লাইট কি, এবং আমরা চারদিকে যে এই যে লাইট ছাড়া না থাকলে কি হবে। প্রথম কনসেপ্ট করি যে একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি, যেটা যে একটা লাইট আছে, ধরে নাও এখানে একটা লাইট পড়েছে, এখানে তুমি একটা যে কোনো লাইট সোর্স দিয়েছো, এখানে তুমি যদি কোনো একটা ব্যারিয়ার দিয়ে দাও, বা তুমি যদি কোনো একটা চেয়ার বা টেবিল রেখে দাও, বা তুমি তোমার হ্যান্ডকে এইভাবে হাত দিলে এখানে একটা শ্যাডো পড়বে। এইখানে একটা স্ক্রিন থাকলে এই জায়গায় একটা শ্যাডো পড়বে, ছায়া। ওকে, তো এই যে লাইট, তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে লাইট সোর্সটা যদি দিয়ে দিই, এই লাইটটা গিয়ে এখানে তুমি লাইট পাবে, কিন্তু এই জায়গা থেকে তুমি শ্যাডো পেতে শুরু করবে, এই জায়গাটাতে পুরোটাতে শ্যাডো পাবে। এক কথায় ছায়া পাবে, যেটা রিয়েল লাইফে আমরা দেখতে পাই, প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাই যে এই এখানটা একটুখানি ছায়া হচ্ছে, তো সরে যেত, বা সাইড হতে বলো, অন্ধকার লাগছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে লাইট তার মানে স্ট্রেট লাইনে যাবে, মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে পড়ে এই দিকে আর কিছু দেখতে পাবে না, এর পেছন দিকটাতে আর কিছু দেখা যাবে না। এটা বেসিক একটা নর্মাল কনসেপ্ট প্রত্যেকে দেখলাম। এখন আমার কোশ্চেন যে এয়ার, ধরে নাও এয়ার যদি যাও বা সাউন্ড যদি যাও, সাউন্ড এখান থেকে একটা সাউন্ড তুমি ছাড়লে, সাউন্ড কথা বললে, এখানে দেয়াল রয়েছে, তো এখান থেকে কথা বললেও এখানে দেয়াল থাকলেও ঠিক এখানে তুমি যদি দাঁড়িয়ে থাকো, এখানে দেখতেই পাবে যে শুনতে পাবে যে কি কি কথা বলছে বা কি কি সাউন্ড আসছে। কিন্তু লাইটের ক্ষেত্রে যদি বলি, লাইটের ক্ষেত্রে এখানে যদি কোনো একটা রুমের মধ্যে লাইট থাকে এবং এখানে একটা বেরিয়ার দিয়ে দিলাম, তাহলে এই জায়গাটাতে সেই লাইটটাকে তুমি দেখতে পারবে না। এর থেকে আমরা বলতে পারি যে লাইট স্ট্রেট লাইনে যাবে, আর সাউন্ড স্ট্রেট লাইনে যাবে না। সরি, সাউন্ড আচ্ছা, স্ট্রেট বুঝতে লাইনে কেটে কেটে যাচ্ছে। জায়গা থেকে আমরা বলতে পারি, আবার রিপিট করছি, যে লাইট স্ট্রেট লাইনে যাচ্ছে, আর সাউন্ড স্ট্রেট লাইনে যেমন যেতে পারে, সে কার্ভ লাইনেও যেতে পারে, এবং স্ট্রেট লাইনে বা কোনো একটা মিডিয়ার মধ্যে দিয়ে যেতে পারে, এটিসি যা খুশি বলতে পারি, কিন্তু লাইট স্ট্রেট লাইনেই যাবে। তো এখন আমরা যদি ডিসকাস করি যে যদি লাইট স্ট্রেট লাইন ছাড়াও যেতে পারতো, আদার পথেও যদি যেতে পারতো, যে কোনো লাইনেই যেতে পারতো, তাহলে কি ঘটনাটা ঘটতো একটু আমরা ইমাজিন করি। তো চ্যাপ্টার তো পড়বই, চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে একটু ভাবি না যে লাইট যদি বক্র পথেও যেত বা কার্ভ লাইনেও যেতে পারতো, তাহলে কি ঘটনাটা ঘটতো। তাহলে যে ঘটনাটা ঘটতো, দেখো এই জায়গায় ধরে নাও এখানে সান রয়েছে, আমাদের সান তো থাকছেই, তো আমাদের কি হয়, দিন রাত্রি হয়, এখানে আর্থ রয়েছে, তো এই দিকটাতে শ্যাডো থাকবে, এখানটা নাইট ভিশন হবে, নাইট ভিশন হবে, এই দিকটা ডে ভিশন হবে। ওকে, তো নাইট ভিশন আর ডে ভিশনের মধ্যে যদি রে যদি বক্রপথে যেতে পারতো, তাহলে অবশ্যই এইভাবে লাইট গিয়ে এই দিকেও, মানে আমাদের পৃথিবীতে রাত্রিই হতো না। রাত্রি না হলে তাহলে টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করতো অটোমেটিক, মানে এই যে টেম্পারেচার কন্ট্রোল হয় দিনের বেলা, ঠিক যতটা টেম্পারেচার ইনক্রিজ হয় রাত্রিতে ততটা টেম্পারেচার ব্যালেন্স হয়, সেটা আর হতো না। তার মানে এক কথায়, যদি লাইট স্ট্রেট লাইন ছাড়া যেতে পারতো, তাহলে পৃথিবীটাই, মানে আমরা হিউম্যান বা এত যে জীবজন্তু সবাই তৈরি হয়েছে, এই সিস্টেমই তৈরি হতো না। এক, দুই, এখন আবার সাউন্ড, সাউন্ড কি বলা হচ্ছে, সাউন্ড এখান থেকে যদি একটা সাউন্ড দেওয়া হয়, এখানে যদি একটা বেরিয়ার দিয়ে দেওয়া হয়, সাউন্ড আরামসে এইভাবে পার করে দিয়ে চলে যাবে। এই মিডিয়াম, এটাকে বলা হয় মিডিয়াম, মাঝখানে যদি অন্য কোনো মিডিয়ামও দেওয়া হয়, সেই মিডিয়ামটা থাকলেও তার মাঝখান দিয়ে সোজা চলে যেতে পারে। তো এখন এটাই যদি ঘটনাটা হচ্ছে, যদি কোনো একটা মিডিয়াম থাকতেই হবে, সেটা যেতে হবে। আর লাইটের ক্ষেত্রে এই যে স্ট্রেট লাইনে যাবে, কন্ডিশনটা কি, কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, নো মিডিয়াম, কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে স্যার আমি যদি এয়ার মিডিয়ামে পাঠাই, তো দ্যাট অলসো নো মিডিয়াম, মানে কোনো তুমি ব্লক সিস্টেমে কোনো কিছু দিয়ে দিলে, কাগজ বা কোনো এই পাথর, এইসবের মধ্যে দিয়ে লাইট পাস হতে পারে না, আর সাউন্ড খুব সহজে পাস হয়ে যেতে পারে। কিন্তু সাউন্ডের জন্য পাস হতে গেলে অবশ্যই কোনো একটা মিডিয়াম লাগবেই, মাস্ট মিডিয়াম লাগবেই। এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো, জাস্ট পার্থক্য দুটো বোঝানোর চেষ্টা করছি।
যে রিয়েল লাইফে যদি সাউন্ড আর লাইট এই দুটোর মধ্যে একটু কনসেপ্ট দিয়ে তারপর আমি চ্যাপ্টারের মধ্যে যাব। সাউন্ড আর লাইফ, সাউন্ড যদি সাউন্ড মিডিয়াম ছাড়া যেতে পারতো, মিডিয়াম ছাড়াও যদি যেতে পারতো, তাহলে কি হতো? এই যে স্পেসে এত অ্যাস্ট্রোনট আছে, অ্যাস্ট্রয়েড আছে, বা এত প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনো অ্যাস্ট্রয়েডের সঙ্গে অন্য অ্যাস্ট্রয়েডের কোলাজ হচ্ছে, তো সেই সাউন্ডগুলো পৃথিবীতে আসতো, সবসময় পৃথিবীতে একটা সাউন্ড পেতে তো থাকতেই পারতাম না, তো আমাদের লাইফ তৈরিই হতো না এক। কিন্তু লাইট যদি আবার মিডিয়াম ছাড়া যেতে পারবে না এরকম যদি হতো, মিডিয়ামের উপরে যদি নির্ভর করে, সেক্ষেত্রে কি হবে? দেখো, পেস থেকে, সূর্য থেকে যে সানলাইট, সেটা পেস, কোনো কিছু মিডিয়াম নেই, তো লাইট পৃথিবীতে এসে পৌঁছাতোই না, তো এটাও প্রবলেম হয়ে যেত। তো প্রত্যেকটা জিনিস, আমাদের যে পৃথিবীটা তৈরি হয়েছে, প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনো একটা সুন্দর প্ল্যানিং করে যেন একটা সাজানো গোছানো ফর্মে আমরা পেয়েছি, প্রত্যেকটা নিখুঁতভাবে পেয়েছি। এখন প্রত্যেকটা এতটা নিখুঁত হলো কেন, এবং এটা এতটা নিখুঁত করার জন্য এর মেকানিজম কি, সেটা জানার জন্যই আমাদের ফিজিক্স, এবং সেই ফিজিক্সের একটা টপিক লাইট নিয়ে এখন ডিসকাস করব। যেমন সাউন্ডের ওপরেও আমরা একটা ক্লাস দেবো, যেখানে যে এই যে এত সুন্দর মেকানিজম, এত সুন্দরভাবে সাজানো রয়েছে, সেই সাজানো গোছানো জিনিসটার পিছনের গল্পটা কি সেটা জানবো। চলো আজকে লাইটের চ্যাপ্টারটা শুরু করছি। লাইট বলতে কি বোঝায়? লাইট কোনো একটা সোর্স লাগবে, জাস্ট আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, গল্পের মতো তোমরা শুনতে থাকো। এর ওপরে যে কোনো বই পড়লেই তোমরা পেয়ে যাবে ডিটেলসে, এই না যে প্রত্যেকটা লাইন বাই লাইন নোট করতে হবে, তোমাদেরকে পয়েন্টগুলো নোট করতে পারো। যে লাইট মানে একটা সোর্স থাকতে হবে, যেখান থেকে এই লাইটটা তুমি অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে, একটা লাইট সোর্স থাকবে। ওকে, সোর্স অফ লাইট, এক কথা, সোর্স অফ লাইট। এখন সোর্স অফ লাইট তো বললাম, আমরা পূর্ণিমার রাত্রিতেও লাইট পাই, আবার দিনের বেলা সূর্যেরও আলো পাই। তো দুটোর মধ্যে পার্থক্য কি? এখন চাঁদেরও কি নিজস্ব আলো রয়েছে, আর সূর্যের কি নিজস্ব আলো রয়েছে? তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? বা যেটা আমরা বলি অমাবস্যা, যেদিন চাঁদ দেখতে পাই না আমরা, তো সেই সময় আমরা পুরো চারদিক অন্ধকার দেখতে পাই, তবে নিশ্চয়ই চাঁদের লাইটটা কি লাইট? তো চাঁদের আবার নিজস্ব কোনো আলো নেই, সুতরাং এটাও তো, আমি যে রাত্রিবেলা পূর্ণিমার রাত্রিতে যে চাঁদের আলোটা দেখতে পাচ্ছি, সেটাও সোর্স অফ লাইট, আবার দিনের বেলা সানলাইট দেখতে পাচ্ছি, সেটাও সোর্স অফ লাইট। তাহলে এই দুটো লাইটের মধ্যে পার্থক্য কি, সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। তো প্রথম এই দুটো লাইটের মধ্যে কি বলা হচ্ছে? একটা লুমিনাস, লুমিনাস লাইট, অথবা সেলফ লুমিনাস লাইট। আর এটা কি বলবো? নিজস্ব আলো। আর একটা কি বলবো? নিজস্ব আলো না, যেটাকে নন লুমিনাস লাইট। লাইট বা সোর্স বলা বেটার হবে, সোর্স, লাইটের থেকে সোর্স, কারণ সোর্স কত রকমের সেটা দেখলাম। তো একটা কি, যদি এক্সাম্পল দিই, এটা সান, সব থেকে বেস্ট এক্সাম্পল সান, আর এটার এক্সাম্পল মুন। ওকে, এই দুটো এক্সাম্পল হয়ে গেল। এখন নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি, যে একটা লাইট এসে কোনো একটা জায়গায় এসে পৌঁছালো, ধরে নাও এই জায়গায় একটা মিডিয়াম কোনো একটা প্লেট রাখা রয়েছে, কোনো একটা প্লেট মানে একটা গ্লাস প্লেট, ধরে নাও গ্লাস প্লেট। ওকে, কি কি হতে পারে? গ্লাস প্লেট কিছুটা রাফ করা রয়েছে ধরে নাও, তো কি কি ঘটনা ঘটতে পারে দেখো। বলা হচ্ছে যে কোনো একটা লাইট এসে, এখান থেকে লাইট এসে একটা পড়লো এখানে, নাম্বার ওয়ান, সেই লাইটটা সঙ্গে সঙ্গে এখানে পড়ার পর কিছুটা লাইট রিফ্লেক্ট হয়ে অন্যদিকে চলে গেল, বা প্রতিফলন হয়ে চলে গেল, তো এটাকে বলা হয় রিফ্লেকশন। রিফ্লেকশন, ওকে, রিফ্লেকশন অফ লাইট।
নেক্সট নাম্বার 2, কিছুটা লাইট রিফ্লেক্ট হলো, ধরে নাও অনেকটা লাইট 100% লাইট রয়েছে, সাপোজ কিছুটা লাইট হয়তো 60% লাইট রিফ্লেক্ট হয়ে গেল, 30% লাইট এখানটা দিয়ে পাস হয়ে এই চলে আসলো। কি বললাম? নাম্বার 2, কিছুটা লাইট দেখো গ্লাস প্লেটটাকে ক্রস করে চলে আসছে, সেই চলে যাওয়া লাইটটাকে বলা হয় কি? রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, বা প্রতিফলন, প্রতিসরণ বাংলায় যদি বলা হয় রিফ্র্যাকশন, এটাকে প্রতিফলন, এটাকে বলা হয় প্রতিসরণ। ওকে, নাম্বার 3, কিছুটা লাইট অ্যাবজর্ব করে দেবে, মানে শোষণ করে নেবে। ওকে, এখন এই গ্লাস প্লেটটা যেটা রয়েছে সেটা কিছুটা লাইটকে শোষণ করে নেবে। দেখো আমি বললাম 60% এখানে, 30% ধরে নাও সাপোজ প্রতিসরণ হলো, আরও 10% যেটা রয়েছে সেটাকে সে কি করবে? এ নিজে অ্যাবজর্ব করে নেবে। ওকে, তো নাম্বার 3, অ্যাবজর্পশন অফ লাইট। এই তিনটে টপিক আমাদেরকে এখন পড়তে হবে: রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, অ্যাবজর্পশন অফ লাইট। ওকে, তো কোনটাকে কি বলা হয় আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখন প্রতিফলন বা রিফ্লেকশন কাকে বলা হয় সেটা আমরা পড়ব। রিফ্লেকশনের ঘটনাটা কি এবং কাকে বলা হয়। দেখো, রিফ্লেকশন অফ লাইট। তো রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট মানে ধরে নাও একটা লাইট এয়ার দিয়ে আসছে, পাস হচ্ছে, সুন্দরভাবে পাস হচ্ছে, হঠাৎ করে এমন একটা জিনিস এখানে রেখে দেওয়া হলো যেখান থেকে লাইটটা ধাক্কা খাবে। ধাক্কা খাবে মানে কি? কিছু একটা যেভাবে স্মুথভাবে যতটা আসছিল সেইভাবে স্মুথভাবে আসতে পারবে না। ধাক্কা খাওয়া মানে কি? এই জায়গায় কোনো একটা কিছু রেখে দেওয়া, যেই রেখে দেবে তিনটে ঘটনা ঘটে: কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা রিফ্লেক্ট হবে, কিছুটা রিফ্র্যাকশন হবে। তো এই যে তলটাতে জন্য এত কিছু ঘটনা ঘটতে শুরু করলো, হয় রিফ্লেকশন, না হয় রিফ্র্যাকশন, না হয় অ্যাবজর্পশন, সেই ঘটনাটা এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হয় রিফ্লেক্টর। এই জিনিসগুলো একটু জানা দরকার, একদম বেস লেভেল থেকে আমি পড়াচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়াবো তোমাদেরকে। তো এটাকে বলা হয় রিফ্লেক্টর। তার মানে একটা লাইট এসে রিফ্লেক্টরে আঘাত খেলো, খেয়ে লাইটটা পুনরায় ফিরে যাওয়ার ঘটনাটাকে আমরা বলেছি রিফ্লেকশন। এখন এই সারফেসটা, রিফ্লেক্টরটা কেমন হবে তার উপরে ডিপেন্ড করছে এই রিফ্লেকশনটা কেমন হবে। অবশ্যই ধরে নাও একটা স্মুথ সারফেসের উপরে লাইট এসে পড়লো, তার একটা রিফ্লেকশন হবে। আর একটা স্মুথ সারফেস না, সেই সারফেসে যদি এসে পড়ে লাইট, তার ক্ষেত্রে একটা রিফ্লেকশন হবে। তো কি ঘটনা ঘটবে এটার ক্ষেত্রে? ধরে নাও কিছু প্যারালাল লাইট এইভাবে এসে পড়তে থাকলো, কিছু প্যারালাল লাইট আমি ড্র করলাম, কারণ একটা লাইট রে তো আসবে না, তাহলে প্যারালাল লাইট যদি ড্র করি এইভাবে দেখা যাবে যেগুলো রিফ্লেকশন করে যে লাইটগুলো ফিরে যাচ্ছে তারাও প্যারালাল হবে, প্যারালাল লাইট রে আর রিফ্লেকশন লাইট রে, রিফ্লেকশন লাইট রে তারাও প্যারালাল হবে। কি? এটা যখন স্মুথ সারফেস হবে, বা এই ঘটনাটাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশন মানে নর্মাল একটা সুন্দর ব্যাপার স্যাপার। এইবারে আসো, চলে যাচ্ছি যে রেগুলার রিফ্লেকশন যখন হবে না, মানে যখন এখানটাতে পড়বে লাইটটা রিফ্লেক্ট হয়ে, ধরে নাও প্যারালাল রে আমি এখানে তিনটে আবার রে ড্র করি, দুটো, তিন। তো এইরকম যদি হয়, এখান থেকে দেখো, এখান থেকে লাইট রেটা যদি আমি পাঠাতে চাই, তো প্রথমটা এইভাবে পাস হয়ে গেল, দ্বিতীয়টা এইভাবে পাস হয়ে গেল, এবং তৃতীয়টা দেখা গেল এইভাবে পাস হয়ে গেল। তো এই যে ঘটনাটা ঘটছে,
এই ঘটনাটাতে দেখো একটা রিফ্লেক্টেড লাইটগুলো প্যারালাল হচ্ছে না, এটা প্যারালাল হচ্ছে, আর এটার ক্ষেত্রে প্যারালাল হবে না, নন প্যারালাল। তো এই ঘটনাটাকে কি বলা হয়? এখন নন রেগুলার রিফ্লেকশন না বলে এটাকে ডিফিউজ রিফ্লেকশন বলা হয়, ডিফিউজ রিফ্লেকশন। ওকে, বা বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। এখন এই দুটোর মধ্যে যদি আমি আইডিয়া করি যে এই দুটো কখন কোথায় ইউজ করা হয়, ধরে নাও তুমি যখন তোমার মিররে বা এই দুটো সারফেসে দেখতে গেলে কি প্রবলেমটা হয়, দেখবে আমরা মোবাইলে যদি অনেকেই দেখবে মোবাইলে গিয়ে বিভিন্ন রকম এখন ক্যামেরা বিভিন্ন সেটিংস চেঞ্জ করা যায়। যখন তুমি মিররটা প্লেন মিরর দেবে, তো তখন কি হয়, মিরর বা একটা প্লেন সারফেস দিচ্ছ, তখন কি হবে, তখন যেটা হচ্ছে তুমি এখানে যে অবজেক্টটাকে দেখছো তুমি নিজেকে তোমার মতোই একদম দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ। কিন্তু যদি দেখা যায় একটা স্ক্রিন দিলাম এখানে, যেখানে তুমি এখানে এখন তোমাকে দেখবে, কিন্তু দেখা গেল এটাকে যখন তুমি দেখছো হাতটা এদিকে একটু বেঁকে গিয়েছে, মাথাটা অনেকটা বড় হয়ে গেছে, পাগুলো বিভিন্ন রকম একটু উল্টো পাল্টা শেপে দেখতে পাই। ওকে, তো সেই শেপগুলো যখন হচ্ছে তখন অ্যাকচুয়ালি এটাকে রিফ্লেকশনটা যেটা করা হচ্ছে এই ডিফিউজ রিফ্লেকশনের আন্ডারে নিয়ে চলে যাচ্ছে। কেন হচ্ছে সেটা নিয়ে পরে আলোচনা করব অবশ্যই। দুটোর মধ্যে এই যা পার্থক্য, এবং রিয়েল লাইফে কোথায় পার্থক্য হবে, ধরে নাও তুমি যখন মিররে দেখবে তখন রেগুলার মিরর রাখাটা বেটার হবে। আর যখন তুমি ধরে নাও সিনেমা দেখতে গেছো, মুভি আইনক্সে মুভি দেখছো, তখন এই স্ক্রিনটা যে স্ক্রিনটা হবে সেই স্ক্রিনটা অবশ্যই ডিফিউজ রিফ্লেকশনের আন্ডারে থাকবে বা ডিফিউজ রিফ্লেক্টর থাকবে, রিফ্লেক্টর। এটাকে কি বলা হয়, স্ক্রিনকে সবসময় যেখান থেকে আঘাত পায় সেটাকে কি বলা হয়, রিফ্লেক্টর। তো ডিফিউজ রিফ্লেক্টর থাকবে। কেন বলছি, ধরে নাও তুমি মিরর এখানে বসানো রয়েছে, তুমি এখানে বসে রয়েছো, এখানটাতে একটা মিরর রয়েছে, এখানে কেউ একজন বসে রয়েছে, সামথিং কেউ স্পেশাল। তো তুমি দেখবে ওকে তখনই দেখতে হবে এই মিররে যখন একটা কন্ডিশন দিয়ে দেওয়া হচ্ছে যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা যখন সমান হবে তবেই এই জায়গাটা দেখতে পাও না ওকে। যদি সে এখানটাতে বসে থাকে তখন এখান থেকে দেখা যায় না। আবার মানে একটা জায়গা থেকে দেখতে গেলে অন্য জায়গাটা খুব সুন্দরভাবে শুধুমাত্র এই রিফ্লেকশনটা যে সোজাসুজি হবে সেই পয়েন্টে যারা বসে থাকবে তাদেরকেই দেখা যাবে আয়নাতে। কিন্তু যখন এখানটা ডিফিউজ স্ক্রিন দিয়ে দেবে, বিক্ষিপ্ত স্ক্রিন হবে, তখন তুমি এখানে বসে থাকো, এখানে বসে থাকো, এখানে প্রত্যেকটা সিন দেখতে পাবে, প্রত্যেকটা জায়গা দেখতে পাবে। ঠিক আছে? তো সেই জন্য সিনেমা হলে যেটা ইউজ করা হয় সেটা ইউজ করা হয় ডিফিউজ রিফ্লেক্টর, আর আদার্স যেখানে ইউজ করা হয় সেটা রেগুলার রিফ্লেক্টর। ওকে, এরপর নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন বা রেগুলার রিফ্লেক্টর আর ডিফিউজ রিফ্লেক্টরের মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা জানবো। আমরা এখান থেকে যেটা পড়বো, কিছু টার্মের সঙ্গে পরিচয় হতে হবে। লাইট পড়তে গেলে আমাদের কিছু টার্ম পড়বো। কি কি পড়বো চলো। ইম্পর্টেন্ট কি কি আসছি, দেখো একটা লাইট, প্রথমেই বললাম একটা লাইট রে এসে এখানে পড়ছে। এই যে লাইট রেটা এসে পড়লো এখানে নাম্বার 1, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট। ওকে, নাম্বার 2, যে পয়েন্টে এসে পড়লো, এই যে এই পয়েন্টটা 2 নম্বর, এই 2 নম্বরটাকে কি বলা হয়, নাম্বার 2 পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স। ওকে, এরপর লাইটটা নিশ্চয়ই এইভাবে রিফ্লেক্ট হয়ে চলে যাবে, কোনো একটা ভাবে রিফ্লেক্ট হয়ে চলে গেল। তো নাম্বার 3, আচ্ছা বলে রাখি, লাইটের এই যে অ্যারো দিচ্ছে এই অ্যারোগুলো কিন্তু মাস্ট, লাইট কোন দিক থেকে আসছে কোন দিকে যাচ্ছে এই অ্যারোগুলো দিতে থাকতে হবে। নাম্বার 3,
এই 3 নম্বর পয়েন্টটাকে কি বলা হয়? রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে। ওকে, নেক্সট 4। এরপর দেখো দুটো কোণ তৈরি হলো, সঙ্গে সঙ্গে আমরা যখনই এরকম করলাম দুটো কোণ তৈরি হলো, মানে আমি যে এইটাকে কি বলেছি, এই প্লেন এই সারফেসটাকে কি বলেছি? রিফ্লেক্টর। তো রিফ্লেক্টরের ওপরে যদি আমি এই পয়েন্ট অফ ইনসিডেন্সের পয়েন্টে এখানটাতে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, যদি এখানটাতে পারপেন্ডিকুলার ড্র করি, আবার বলছি এই পারপেন্ডিকুলার ড্রটাকে কি বলা হয়? নাম্বার 4, এই 4 নম্বর পয়েন্টটাকে কি বলবো? 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর লাইনটাকে বলা হয় নর্মাল ইনসিডেন্স। নর্মাল বা ইনসিডেন্ট বলতে হবে নর্মাল। ওকে, তো এইখানে এই নর্মালের সঙ্গে দুটো কোণ তৈরি হয়েছে, নাম্বার 1 দিস অ্যাঙ্গেল, নাম্বার 2 দিস অ্যাঙ্গেল। তো এই দুটো অ্যাঙ্গেলকে কি বলা হবে? 5 নম্বর আর 6 নম্বর যদি নাম্বার পয়েন্ট করি, নাম্বার 5কে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। দেখো কতটা অ্যাঙ্গেল করছে ইনসিডেন্ট, এই যে ইনসিডেন্ট রে কতটা অ্যাঙ্গেল করছে সেটাকে কি বলা হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর নাম্বার 6 তাহলে কি হবে? ওটা কি হয়ে যাচ্ছে? রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো আমার এই একটা লাইটের যখন রিফ্লেকশন পয়েন্টটা করতে যাচ্ছি, এই পয়েন্টগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। এইবারে এখানে আরও একটা জিনিসের সঙ্গে একটু পরিচয় করে নেব। দেখো লাইট যদি না এই রিফ্লেক্টরটা থাকতো, যদি না থাকতো তাহলে লাইটটা কিভাবে যেত? লাইটটা যেহেতু রিফ্লেক্টর না, এইভাবে সোজাভাবে যেতে থাকতো, এইভাবে যেত। তো এই রিফ্লেক্টরটা থাকার জন্য সে কতটা অ্যাঙ্গেল চেঞ্জ করেছে নিজেকে, দেখো এই এতটা অ্যাঙ্গেল সে ঘুরে গিয়েছে। তো এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেই ডেল বা 7 নম্বর, এটাকে পয়েন্ট করলাম 7, তো 7 নম্বর পয়েন্ট, ডেলকে নোন অ্যাজ ডেভিয়েশন অফ রে, ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। ওকে, এখন আমাদের এক্সামে যখনই তুমি কোনো এক্সাম দিতে যাবে তখন নর্মালি তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে এই ডেলের ভ্যালু কত হবে, সেটা তোমাকে জানতে চাইতে পারে। ওকে, তো এই ডেলের ভ্যালু যদি কত হবে জানতে চায়, সেটা আমি কিভাবে বলবো? দেখো একদম ম্যাথমেটিক্সের ভাষায় চলে যাচ্ছি, যে একটা লাইন, এই লাইটটা এইভাবে পাস হওয়ার কথা ছিল, কিন্তু পাস হচ্ছে কিভাবে? এইভাবে পাস হচ্ছে। ওকে, তো এই আর এই, তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোনটাকে বলা হয়? এটাকে। এখন এখানে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্টের ওপরে নর্মাল ড্র করি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলকে দুটো নাম দেওয়া হয়েছে কি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দুটো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এই দুটো বাই সামহাউ দুটো ইকুয়াল হয়, দুটোর ভ্যালু ইকুয়াল হয়, এটাও আই এটাও আই হবে, এটুকু জেনে রাখো। এটা একদম রিফ্লেকশন, লস অফ রিফ্লেকশন যখন পড়বো তখন বলেই দেওয়া হবে এই দুটো অ্যাঙ্গেলকে সমান হতে হবে, মাস্ট। এইবারে আসো, আমি যদি এটা বলি এম এন পয়েন্ট, আর এটা একটা পি, একটা লাইট আসলো এন পয়েন্টে পড়লো, কিউ পর্যন্ত গেল, এবং এটা যাওয়ার কথা ছিল কত? পি ড্যাশ পয়েন্টে যাওয়ার কথা ছিল। ওকে, বলা হচ্ছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে। তাহলে দেখো এই টোটাল, এটা যদি পিপি ড্যাশ হয়, এটা টোটালটা কত? 180 ডিগ্রি। তাহলে টোটালটা বলবে স্যার টোটালটা 180 ডিগ্রি হয়, তো সেখান থেকে আমি মাইনাস করলাম আই, আবার এই একটা অ্যাঙ্গেল মাইনাস আই, এটাই তো হয়ে গেল ডেভিয়েশন। তো ডেল ইকুয়াল টু 180 মাইনাস 2i। তো
তো এখন এখানটা থেকে কোশ্চেন তোমাদেরকে দিতেই পারে এক্সামে, যে কোনো একটা লাইট যদি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা প্লেন সারফেসে পড়ে, তাহলে সেই লাইটের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত। আবার বললাম, যদি একটি লাইটের ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট 40 ডিগ্রি হয় on a plane surface, then what is the angle of deviation due to reflection? তো তোমার সঙ্গে সঙ্গে ডেলের ভ্যালু কত বলে দিতে পারবে, 180 থেকে 80 ডবল, 40-এর ডবল কত, 80, দ্যাট ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তো এটার জন্য যে খুব আহামরি কোনো কঠিন ব্যাপার স্যাপার তা কিন্তু না। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? এটাই আমি যদি আরো একটা অন্য বলি কোশ্চেনটা, যে একটা লাইট রে ইফ angle of incidence is 40 ডিগ্রি, then আচ্ছা 40 ডিগ্রি কেন বলছি, 45 নোট করলাম, 50 ডিগ্রি, 50 ডিগ্রি, then what is the deviation of the ray due to reflection? আচ্ছা, এখানে বলে রাখি রিফ্লেকশন কথাটা বারবার কেন ইউজ করছি, কারণ আবার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডিউ টু রিফ্র্যাকশনও করতে হবে। রিফ্র্যাকশনের জন্য কতটা ডেভিয়েশন হয় সেটা রিফ্র্যাকশনের চ্যাপ্টারে যেহেতু পড়বো, সেই জন্য আমাদেরকে এই একসঙ্গে বলতে হয় ডেভিয়েশন অফ রে ডিউ টু রিফ্লেকশন। ওকে, শুধু ডেভিয়েশন কেউ বলবে না, কারণ ডেভিয়েশন হলে একটা কোশ্চেন রয়ে যায় যে স্যার এটা রিফ্র্যাকশনের জন্য না রিফ্লেকশনের জন্য। তো সুতরাং আমাকে পুরোটাই বলতে হবে। তো এটার আনসার কি হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে যে স্যার ডেল ইকুয়াল টু বলবো যে 180 ডিগ্রি তো টোটালটা হতো, সোজা যেত, যদি না ডেভিয়েশন না হতো তাহলে সোজা যেত, তো 180 ডিগ্রিই হতো ওটা সোজা। তো সেখান থেকে এবারে আই 2i যদি হয়ে যায়, তার মানে 100 মাইনাস করে দেবো, তাহলে পড়ে থাকছে 80। স্যার 80 ডিগ্রি বেন্ড করেছিল বা 80 ডিগ্রি সে ডেভিয়েট করেছিল। ইজ ইট ক্লিয়ার? এই হেডিংগুলো ভুলে যাও, মানে হেডিংগুলো দেখলেই আমার নিজেরও ভয় পায় যে কি হয়ে যাচ্ছে এসব। ঠিক আছে, এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, আরামসে চিন্তা ভাবনা করো। লজ অফ রিফ্লেকশন, লজ অফ রিফ্লেকশন অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, কি তুমি নিজে এটাকে তৈরি করো। ঠিক আছে, ইনভেনশন হবে তোমার এখানে, এই না যে তুমি এটা মুখস্থ করবে বা এটা পড়বে, এরকম কোনো ব্যাপার স্যাপার না। তো লজ অফ রিফ্লেকশন যদি এটা পড়তে চাও কি হবে, পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কি বলতে পারো? প্রথমে ড্রয়িংটা চিন্তা ভাবনা করি কি বলা হচ্ছে। দেখো, একটা প্লেন সারফেস থাকবে, সেখানে একটা লাইট এসে পড়বে, সেই লাইটটা রিফ্লেকশন হয়ে যাবে, এবং এই আমরা এখানে দুটো কণ পাবো, সেই দুটো কণকে পেতে গেলে একটা লাইন ড্র করতে হবে। ওকে, এই দুটো কণ পেয়ে যাবো। তো এই তো গল্প, এদেরকে নিয়ে একটা রুলস তৈরি করতে হবে। তো সেই রুলসটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে নাম্বার 1, এই লাইনটাকে কি লাইন বলেছিলাম, এই লাইনটাকে বলেছিলাম, বলো, ইনসিডেন্ট রে। ভুলে যাচ্ছ কেন? ইনসিডেন্ট রে, এই লাইনটাকে কি বলেছি, এই লাইনটাকে বলেছি রিফ্লেক্টেড রে। আর এটাকে কি বলা হয়েছে, নর্মাল। আচ্ছা, নর্মাল এই কথাটা বললে কি ঠিকঠাক শুনতে ভালো লাগবে? নর্মাল কিসের ওপরে নর্মাল? এই পয়েন্টের ওপরে নর্মাল। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে নর্মাল অ্যাট, এই পয়েন্টটাকে কি বলেছিলাম একটু দেখে বলো তো তোমরা, এই পয়েন্টটাকে কি বলেছি, নাম্বার 2 পয়েন্ট অফ ইনসিডেন্ট। আর এইটাকে কি বলা হয়েছে, রিফ্লেক্টর। ওকে, তাহলে কি বলবো, নর্মাল অ্যাট point of incidence, normal at point of incidence on reflector। তাহলে কি হলো, এটাকে যদি বলা হয় রিফ্লেক্টরের উপর যে পয়েন্ট অফ ইনসিডেন্স রয়েছে তার উপরে যে নর্মালটা, সেটা ইনসিডেন্ট রেটা আর রিফ্লেক্টেড রেটা আর ইন সেম প্লেন। সেম প্লেন কেন বলা হচ্ছে,
এরকম না যে এটা 3D পিকচার হবে না, এটা অ্যাকচুয়ালি 2D পিকচার হবে, এক কথা এটা 2D পিকচার হতে বাধ্য হবে। ওকে, তো এই তিনটে লাইন একই প্লেনের মধ্যে থাকবে, মানে এই তিনটে রেখে আমরা 2D তে ড্র করতে পারবো। আবার রিপিট করছি, যদি বাংলায় বলা হয়, অনেকেই বলো স্যার বাংলায় বলে দিন, তাহলে ইনসিডেন্ট রে মানে কি বলতে পারবো, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর কি বলবো, অভিলম্ব, নর্মাল অভিলম্ব একই তলে থাকবে বা একই সমতলে থাকবে। ওকে, এটা হয়ে গেল নাম্বার 1। আর নাম্বার 2 যখন বলতে যাব, তখন আমরা একটা কন্ডিশন একটু আগেই বলেছি যে এটা আই হলে এটাও আই হবে। তো এই দুটো অ্যাঙ্গেলকে কি কি বলা হয়? এই অ্যাঙ্গেলটার নাম কি দিয়েছিলাম? এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছিলাম, বলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর একটার নাম কি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর ইকুয়াল, তারা সমান। ওকে, এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটাকে আমরা একটু সিম্বল যেটা ইউজ করি, অ্যাঙ্গেল আই সিম্বল ইউজ করি। আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন এটার সিম্বলকে অ্যাঙ্গেল আর দিয়ে ডিনোট করি। সো আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ওকে, তো এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটু জেনে রাখবো। করবো ইমেজ। হঠাৎ ইমেজ কথাটা আসলো কেন? দেখো, যে কোনো একটা প্লেনে যদি আমি দেখতে পাই, জাস্ট কনসেপচুয়ালি যদি বলো যে আমি এখানে একটা মিরর রাখা রয়েছে, আয়না রাখা রয়েছে, সেই আয়নার সামনে আমি দাঁড়িয়ে গেলাম। সে আয়নার সামনে যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে কি হবে? আচ্ছা, একটু আয়নার ড্রয়িংটা একটু ঠিকঠাক করে করি। এইদিকে দাঁড়াবো না, উল্টো দিকটাতে দাঁড়াবো। এখানে ধরে নাও আমি দাঁড়িয়ে রয়েছি, তাহলে কি হবে ঘটনাটা? এই সেম আমি এখানে একজনকে দেখতে পাবো, আমাকেই দেখতে পাবো, এখানে আমি দেখতে পাই আমাকে, যে মনে হয় আয়নার ওইদিকেও আমিই দাঁড়িয়ে রয়েছি। এখন আমি সরে গেলে এটা সঙ্গে সঙ্গে সরে যাবে, যেমন সেটাও ছাড়ো, এটাকে জাস্ট যতক্ষণ আমি রয়েছি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে অন্য কেউ আর দেখলে দেখতে পাবে না যে হ্যাঁ ঠিক আছে এটা কোনো একটা স্ক্রিনে ফেলে দিতে পেরেছো, দেখতে পাচ্ছ, এরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু না। কিন্তু যদি এরকম ঘটনা হয়, ধরে নাও কোনো একটা এখানে প্লেন রয়েছে, কোনো একটা এর রেসপেক্টে এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার ইমেজটাই এখানে একটা স্ক্রিন দেওয়া রয়েছে, স্ক্রিন পর্দা দেওয়া রয়েছে, সেখানে এই লাইটটাকে এমনভাবে দেয়া হচ্ছে এই স্ক্রিনে তোমাকে দেখা যাচ্ছে, এই স্ক্রিনের ওপরেই তোমাকে দেখা যাচ্ছে। ওকে, স্ক্রিনটা যদি সরিয়ে দিই তোমাকে আর দেখতে পাবো না। আবার বলছি, স্ক্রিনটাকে যদি একটু সরিয়ে দিই, এখানে যদি স্ক্রিনটাকে সরিয়ে দিই, তোমাকে এই ফটোটাকে আর দেখাই যাবে না। যেটা হয় সিনেমা হল বা মুভি দেখতে গেলে, মুভি দেখতে গেলে একটা স্ক্রিন থাকে, সেখান থেকে প্রজেক্টর একটা ফিট করে ওপর থেকে একটা লাইট রে ফেলা হয়, যেটা স্ক্রিনে দেখা যায়। তো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? বলা হচ্ছে যেটাকে তুমি স্ক্রিনে ফেলতে পারছো, যেটাকে তুমি স্ক্রিনে ফেলতে পারছো সেটাকে কি বলা হয় বা পর্দায় ফেলা যায়, সেটাকে বলা হবে রিয়েল ইমেজ। এটাকে বলা হচ্ছে রিয়েল ইমেজ। আর যেটাকে তুমি কোনো একটা স্ক্রিনে দেখাতে পারছো না, শুধুমাত্র অস্তিত্ব আছে এটুকু জানো যে আয়নার ওইদিকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি আয়নার ওদিকে কিচ্ছু নেই, মিররের ওইদিকে কিচ্ছু নেই। তো এই ধরনের ইমেজকে বলা হয় ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। ওকে, তো ইমেজ যে কোনো লাইট সোর্স থেকে ইউজ করে আমরা যে কোনো অবজেক্টের ইমেজ আমরা দু ধরনের পেতে পারি, এক ভার্চুয়াল ইমেজ, দুই রিয়েল ইমেজ। ওকে, এখন এই ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজের মধ্যে পার্থক্য কি? রিয়েল ইমেজকে আমি স্ক্রিনে ফেলতে পারবো, ভার্চুয়াল ইমেজকে আমি স্ক্রিনে ফেলতে পারবো না। ওকে, আচ্ছা,
রিয়েল ইমেজকে তুমি চোখে দেখতে পাবে, আর ভার্চুয়াল ইমেজকেও তুমি চোখে দেখতে পাবে, মানে বোথ অফ কেস তুমি দেখতে পাবে, কিন্তু একটা পর্দায় ফেলতে পারবে, একটা পর্দায় ফেলতে পারবে। হয়ে গেল ক্লিয়ার? এই টার্মগুলো আমাদের পরবর্তী সময় যখন টপিক আরও ডিটেলসে ম্যাথমেটিক্সের পাঠে যাব, তখন এইগুলো থেকে কোশ্চেন আসবে যে একটা কনকেভ লেন্সের ফোকাসে যদি আমি একটা অবজেক্ট রেখে দিই, ইমেজটা ভার্চুয়াল ইমেজ হবে না রিয়েল ইমেজ হবে। সেই জন্য এখন ভার্চুয়াল ইমেজের কনসেপ্ট রাখবে, রিয়েল ইমেজের কনসেপ্ট সেক্ষেত্রে রাখবে। সেই জন্য এখানে বলা ভার্চুয়াল ইমেজ কি স্ক্রিনে ফেলা যাবে না, রিয়েল ইমেজ কি স্ক্রিনে ফেলা যাবে। ওকে, দেখো image in a plane mirror, একটা প্লেন মিররের ইমেজ কি কি হতে পারে সেটা এখন দেখব। একটা মিরর আছে, প্লেন মিরর রয়েছে, তার যদি ইমেজ ফর্ম করতে চাই কি কি কন্ডিশন থাকবে। যে কোনো একটা অবজেক্ট এখানে আমি রাখলাম, সেই অবজেক্টটা এখানে তুমি দেখতে পাবে। এখন যদি এই অবজেক্টটাই আমি এইরকম একটা অবজেক্ট রাখি, ধরে নাও এখানে একটা অবজেক্ট রাখলাম পি, সেই অবজেক্টটাকে কিভাবে দেখতে পাবো, এই পয়েন্টে দেখতে পাচ্ছি কিউ। ওকে, তো এখানে কি কি ঘটনা। নাম্বার ওয়ান, এটা ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স যা হবে, অবজেক্ট ডিস্টেন্স ফর দ্য প্লেন মিরর, কিন্তু ডিস্টেন্স যা হবে ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স, তাই হবে ইমেজ ডিস্টেন্স তাই হবে। নাম্বার টু কি, এটা অবশ্যই ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। আর কি, এই পি কে নিয়ে যদি আমরা ইমাজিন করি, পিটা হয়ে গেল কিউ, অর্থাৎ তুমি বাঁ হাত দেখতে পাবে ডান হাত, ডান হাত দেখতে পাচ্ছ বাঁ হাত। তো এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে নাম্বার থ্রি, এটাকে পাশাপাশি চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই পাশাপাশি চেঞ্জ হয়ে যাটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, সরি ল্যাটারাল ইনভার্সন, ল্যাটারাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন বাংলায় যদি বলা হয়। ওকে, তো নেক্সট দেখো, আরেকটা যদি বলা হয়, একটু দেখে রাখো, ধরে নাও আমি ও এখানে রাখলাম, এখানে ও যদি রাখা হয়, এই ওটা এখানে ওই দেখাবে ইকুয়াল ডিস্টেন্স, কিন্তু ওই দেখাবে, কোনো রকম চেঞ্জ হবে না। এই চেঞ্জ না হওয়া অবজেক্টকে তুমি যখন চেঞ্জ বুঝতে পারবে না, যখন ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর দ্য চেঞ্জ অফ ইমেজ অ্যান্ড অবজেক্ট, দেন দ্য ওয়ার্ড বা সেই সমস্ত জিনিসগুলোকে, অবজেক্টগুলোকে কি বলা হবে, সিমেট্রিক অবজেক্ট বলা হবে। জাস্ট পয়েন্টটা করে রাখো, সিমেট্রিক অবজেক্ট, নিচে আর নোট করার জায়গা নেই, এখানে নোট করে দিলাম সিমেট্রিক্যাল অবজেক্ট। ওকে, আর যেটা বোঝা যাচ্ছে, যেমন পি কিউ, এটাকে নন সিমেট্রিক্যাল অবজেক্ট বলতে পারো। যেমন এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, অ্যালফাবেট সিরিজ থেকে এ, এইচ, এম, ও, আই, টি, এগুলো সিমেট্রিক্যাল। আর যদি আদার্স বলি, আদার্স যে কোনো বি, ডি, এফ, ইটিসি, যা খুশি তুমি বলতে পারো, সেগুলো হচ্ছে আদার্স নন সিমেট্রিক্যাল ইমেজ। ওকে, তো এই তিনটে জিনিস তোমাকে জানতে হবে। নেক্সট চলে যাচ্ছে কার্ভ রিফ্লেক্টিভ সারফেস। এতক্ষণ আমরা পড়লাম প্লেন, এখন কার্ভ রিফ্লেক্টিভ সারফেস। কার্ভ রিফ্লেক্টিভ সারফেস কাকে বলা হয়? অর্থাৎ ধরে নাও যে এতক্ষণ পর্যন্ত আমি একটা প্লেন সারফেস দিচ্ছিলাম,
তার একটা সাইডকে আমরা কি করি, সিলভার বা নিকেল এইসবের একটা লেয়ার দিয়ে দিই, দিয়ে মিরর তৈরি করি সিলভারের। তো এখন এটাকে কার্ভ রিফ্লেক্টিং সারফেস কিভাবে তৈরি করব, এটা প্লেন না হয়ে একটা স্ফেরিক্যাল পার্ট থেকে কেটে নিলাম। স্ফেরিক্যাল পার্ট থেকে ধরে নাও এটা একটা সার্কেল স্ফিয়ার। এখন স্ফেরিক্যাল একটা পার্ট, সেখান থেকে যদি আমি কিছুটা অংশ কেটে নিই, এই অংশটা কেটে নিলাম, তাতে করে যে অংশটা পাচ্ছ এই রেড কালারের যেটা, এটাকে কি বলা হয়, কার্ভ রিফ্লেক্টিং সারফেস। এখন এই কার্ভ রিফ্লেক্টিং সারফেসটাকে নিয়ে তুমি একটা কার্ভ রিফ্লেক্টিং সারফেস এই পেয়েছি, এই আলটিমেট পেলাম, এটা একটা, আরেকটা ধরে নাও এই আরেকটা, দুটো আমি কেটে রাখি। এখন কেউ বলতে পারে তো যে স্যার আমি এই দিকটাতে একটা লেয়ার দিয়ে দেবো, আর কেউ বলতে পারো না স্যার আমি বাইরের দিকটাতে লেয়ার দেবো। তাহলে লাইট রিফ্লেক্ট কোনটার ক্ষেত্রে হবে, এই দিক থেকে লাইট পড়লে এটা রিফ্লেক্ট হবে, এই জায়গা থেকে রিফ্লেক্ট হচ্ছে। আর এই লাইটটা এই দিক থেকে পড়লে তো আর রিফ্লেক্ট হবে না, এই দিক থেকে কোনো রকমভাবে রিফ্লেক্ট হওয়ার জায়গায় নেই, তাহলে লাইটটাকে এই দিক থেকে পড়তে হবে, তাহলে এই প্লেন সারফেসটা এইদিকে রয়েছে, এখান থেকে রিফ্লেক্ট হবে। তো দুটো দেখো, এইদিকে বাইরের আউটার সারফেস থেকে হচ্ছে, এটা ইনার সারফেস থেকে রিফ্লেক্ট হচ্ছে। তো এই দুটো যে সারফেস পেলাম, রিফ্লেক্টিং সারফেস পেলাম দু রকমের, এই দুটো দু রকম নাম দেওয়া হয়েছে। একটার কি নাম দেওয়া হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে কনকেভ, এটা কনভেক্স, এটা কনভেক্স মিরর, আর এটার নাম দেওয়া হলো কনকেভ মিরর। ওকে, বাংলায় যদি বলা হয় কনভেক্সটাকে কি বলা হয়, উত্তল, আর কনকেভকে বলা হয় অবতল। উত্তল মিরর, অবতল মিরর। ওকে, তো এখানে আবার আমাদেরকে কি কি জানতে হবে সেটা আমরা দেখব। ওকে, এখন এখানে কনভেক্স আর কনকেভ ছেলেদের মধ্যে প্রচণ্ডভাবে ভুলে যায়। দেখো কন দুটো জায়গাতেই রয়েছে। ওকে, এরপরে আমাদেরকে নোট করতে হবে ভেক্স, কনভেক্স আর কনকেভ। তো কনকেভ, এই যে সি রয়েছে, মানে মিররটা হবে সি এর দিকটা ফাঁকা থাকবে, রিফ্লেকশন হবে কি বাইরে থেকে। আর ভেক্স মানে অন্যটা হবে, তার মানে আমি যদি এটা করি তাহলে বাইরে থেকে হয়ে যাবে। আর বাংলাতে যদি কেউ মনে রাখো, এটা উত্তল, এটা অবতল। তো এটা কি, উত্তল পার্ট যেটা রয়েছে উপরের দিকে যে পার্টটা রয়েছে সেটা থেকে রিফ্লেকশন হবে, আর এটা অবতল মানে যেটা কোনো একটা কার্ভের মতো রয়েছে, যেটা নিচু জায়গা রয়েছে, সেই জায়গা থেকে রিফ্লেকশন হবে। তো এই হচ্ছে কনকেভ আর কনভেক্স, বাংলায় মনে রাখো, ইংলিশে মনে রাখো, দুটোকে মনে রাখার জন্য আমি বলে দিলাম। ওকে, এইবারে আসো, একটা কোনো লাইট আমরা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করব। একটা লাইট বা একটা অবজেক্টের কোনো যখন ইমেজ ফর্ম তৈরি করতে যাচ্ছি, তখন আমরা কিছু ইউনিভার্সাল রুলস ফলো করি। কি রুলস ফলো করি, এক্স ওয়াই অ্যাক্সিসটা আমি ড্র করে নিই, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, তোমরা প্রত্যেকে জেনে রাখবে। এটাই আমরা একদম সম্পূর্ণ এন্টায়ার লেন্স চ্যাপ্টার পর্যন্ত এই একই কনসেপ্টে করে যাব। নাম্বার 1, 7 রে ডায়াগ্রাম। 7 রে ডায়াগ্রাম কি বলা হচ্ছে, নাম্বার 1 এক্স অ্যাক্সিস সবসময় ড্র করবে, নাম্বার 2 ওয়াই অ্যাক্সিস ড্র করবে, হয়ে গেল, কাজ কমপ্লিট। এরপর কি হবে, নাম্বার 3 অবজেক্ট বসিয়ে দাও। অবজেক্ট যে কোনো একটা জায়গায় অবজেক্ট বসাবে, কিন্তু সেই রুলসটা হয়ে গেল কি, অবজেক্ট অলওয়েজ কোথায় বিলংস করবে, নেগেটিভ এক্স অ্যাক্সিসে থাকবে, এটুকু খেয়াল রেখো। তার রেসপেক্টে ইমেজ ফর্ম হবে। এখন ইমেজ যেখানে খুশি ফর্ম হতে পারে, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। ওকে, যদি কোন দিকে কোন ইমেজটা ফর্ম হলে রিয়েল ইমেজ হবে, কোনটা ভার্চুয়াল ইমেজ হবে, সেটা একটা আমাদেরকে পড়তে হবে। আর একটা কি পড়তে হবে,
ইমেজটা যদি একই সমান হাইটের হয় তার একরকম নাম দেবো, যদি ছোট হাইটের হয় তার একরকম নাম দেবো, আর বড় হাইটের হলে একরকম নাম দেবো। ঠিক আছে, জাস্ট এগুলো নিয়ে কোনো রকম প্রেশার নেওয়ার দরকার নেই, অটোমেটিক ওর আনসার চলে আসবে, এটার জন্য কোনো মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র পয়েন্টগুলো মনে রাখো যে আমাদের নাম্বার 4 কি পয়েন্ট করতে হবে, যে ফটোটা বড় হবে না ছোট, সাইজটা কি হবে সেটা, সাইজ কি হবে সেটা পড়তে হবে। নাম্বার 5 কি পড়তে হবে, যে এটা ইমেজটা কিরকম ফর্ম হবে, ভার্চুয়াল না রিয়েল। আর একটা কি হবে, কোথায় ফর্ম হবে, ইমেজের সাইজ, ইমেজের রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ, ইমেজের ক্যারেক্টার কোনটা থাকছে সেটা। আর নাম্বার 6 যদি বলি যে কোথায়, পজিশন, পজিশন কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। ওকে, এই জিনিসগুলো আমরা পড়ব। তার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে এই একটা লাইট রে এখান থেকে যখন অবজেক্টের ইমেজ ফর্ম হবে, মানে কি এখান থেকে লাইট পাস হবে, এখান থেকে লাইট পাস হয়ে সেই লাইটটাই গিয়ে কোথায় গিয়ে মিট করছে বা পয়েন্টটা ম্যাচ করছে তার উপরে ডিপেন্ড করছে পুরো এই ঘটনাগুলো, কি কোথায় অবজেক্ট তৈরি হবে, কোথায় ইমেজ তৈরি হবে, কীরকম ইমেজ তৈরি হবে। তো তার জন্য কিছু জনের সঙ্গে আবার পরিচয় করতে হবে, ঠিক যেমন একটু আগেই একটা লাইট রে যখন রিফ্লেকশন হচ্ছে সেখানে বিভিন্ন জনের সঙ্গে আমরা পরিচয় নিয়েছিলাম, এখানেও তাহলে একটা পরিচয় করি। কি পরিচয় পাবো, দেখো ধরে নাও এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এখানে আমরা একটা কি ড্র করবো, চলো কনকেভ লেন্স ড্র করে নিচ্ছি, কনকেভ লেন্স ড্র করো। ওকে, আচ্ছা কোনো লেন্স, লেন্স বলছি মিরর, কোনো মিররে আমি ড্র করছি না, আমি প্রথম প্লেন মিরর দিয়ে করব, এটাকে প্লেন মিরর, প্লেন মিরর দিলেও প্রবলেম হবে, চলো কনকেভই দিই। ওকে, কনকেভ। ওকে, তো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এই যে তুমি একটা অবজেক্ট রাখা হয়েছে, এই যে পয়েন্টটা এখানে, এই যে পার্টটা কাটা হলো, যে সারফেসটা স্ফেরিক্যাল সারফেস থেকে যে পার্টটাকে কাটা হয়েছে, এর যে মিডিল পয়েন্ট, এই পয়েন্টের নাম কি বলা হচ্ছে, নাম্বার 1, এটাকে বলা হয় পোল, এই নামটাকে পোল বলা হয়। তো প্যারালালি আমি এটা ড্রয়িং আরও দিতে থাকি, সাইডে একটা ড্রয়িং দিই, সব থেকে বেটার হবে সাইডে একটা ড্রয়িং দিই, তারপরে ওইখানে ড্রয়িং বসাবো। এটা একটা সার্কেলের পার্ট, সবসময় মনে রাখবে এটা একটা সার্কেলেরই পার্ট, সার্কেল মানে স্পিয়ারের পার্ট। তো স্পিয়ারের পার্ট মানে একটা সেন্টার থাকবে, এটা যদি 2 নাম্বার হয় এটাকে কি বলা হবে, এই সেন্টারটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র বাংলায় যদি বলা হয়। নাম্বার 3, এটার একটা রেডিয়াস আছে, এটার একটা রেডিয়াস আছে, যে কোনো দিকেই নাও না কেন প্রত্যেকটাই আর হবে। তো এই আর 3 নম্বরটাকে কি বলা হয়, 3 নম্বর নাম্বার 3, এটার বলবো যে রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, নেক্সট বলা হচ্ছে যে এই রেডিয়াস অফ কার্ভেচার যে বলা হলো, রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে যে পয়েন্টটা, এই যে এক্স আর এক্স ড্যাশ, যে সাইডটা আমরা বলছি যে এক্স আর এক্স ড্যাশ, যে সারফেসের উপরে, যে প্লেনের উপরে, যে লাইনের উপরে এটাকে বসানো হয়েছে, যে লাইনের উপরে এটাকে বসানো হয়েছে সেই লাইনটাকে কি বলা হয়, এক্স এক্স ড্যাশকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল। এই দেখো এগুলো ভুলে গেলেও অসুবিধে নেই, ঠিক আছে, জাস্ট ধীরে সুস্থে পড়ো, আরামসে পড়ো, ঠিক আছে। এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং নেক্সট কি বলা হচ্ছে,
এই পার্টটা ধরে নাও এম ও এম ড্যাশ, এই পার্টটাকে কি বলা হচ্ছে, যেটা যে কার্ভেচারটা তুমি নিয়েছো এম ও এম ড্যাশ, এটার নাম কি বলবো, প্রিন্সিপাল সেকশন, প্রিন্সিপাল সেকশন। ওকে, এবং এই প্রিন্সিপাল সেকশনের মধ্যে যদি আমি এই যে এম আর এম ড্যাশ এটাকে যদি স্ট্রেট লাইন ওয়াইজ ড্র করে নিই, এটা এম ড্যাশটা এখানে ড্র করো, কারণ এরকম ড্র করতে গিয়ে এরকম সাইড হয়ে গেছে। তো এম এম ড্যাশ এটার নাম কি বলা হয়েছে, এম এম ড্যাশটাকে এটাকে বলা হবে অ্যাপারেচার, অ্যাপারেচার। ওকে, এইবারে মেন জিনিসে চলে আসো, ফোকাস, যেটা তোমরা শুরু করেছো এখান থেকেই পড়তে, যে যে কোনো একটা লাইট যদি কনকেভ হয়, যদি কনকেভ হয় তো এটা কি বলতে পারি, এই একটা সারফেস, তো এইখান থেকে এটার ফোকাস যদি হয়, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা সেন্টার অফ কার্ভেচার। তো ফোকাস কাকে বলবো, ফোকাস বলবো এমন একটা জায়গা, ধরে নাও এই জায়গাটাকে আমি ফোকাস বললাম, কিন্তু হঠাৎ করে আমি ফোকাস বলতে গেলাম কেন, কারণ দেখো আমি যদি ড্রতে আবার ড্র করি, একটু বড় করে ড্র করলাম, এটা এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে দিলাম। এখন লাইট রে, এইভাবে প্যারালাল কিছু লাইট রে আমি এখানে ফেলবো, প্যারালাল লাইট রে, এই লাইট যাচ্ছে, এই লাইট যাচ্ছে, এবং নেক্সট লাইট এই গেল, এই গেল। তো এখানে রিফ্লেকশন হবে, এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টের ওপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্টের উপরে এই নিয়ে একটা ধরে নাও পারপেন্ডিকুলার ড্র করছি, তো অ্যাকর্ডিং টু আওয়ার রিফ্লেকশন রুলস কি হবে, এই অ্যাঙ্গেলটা যা হবে সেম অ্যাঙ্গেল করে একটা লাইট রে এখান দিয়ে পাস হয়ে বেরিয়ে যাবে, তাই না? ওকে, সেম জিনিসটা যদি কেউ এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করে, সেক্ষেত্রে এই হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এখান থেকে যখন লাইট রে পাস হবে, সেই লাইট রেটা এইভাবে পাস হতে থাকছে। ওকে, সিমিলার নিচের পোর্শনে যদি যাই, নিচের পোর্শনে এই পোর্শনে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার ড্র করলে দেখো এই রকম একটা পারপেন্ডিকুলার পোর্শন আসছে, তো এখান দিয়ে আমি যদি লাইট রেটাকে পাস করতে চাই কি হবে দেখো, এই দুটো অ্যাঙ্গেলকে যদি সমান করা যায়, এই লাইট রেটা এইভাবে পাস করে যাচ্ছে। সিমিলার এখান দিয়েও যেটা পাস করবে, পারপেন্ডিকুলার ড্র করে যদি আমি পাস করাই, এইভাবে পাস হয়ে গেল, অর্থাৎ এই যে এই পোর্শনটার উপরে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, নর্মাল ড্র করি, এটা এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, কেন, লস অফ রিফ্লেকশন, এই রুলটা মেনটেন করছে, এই রুলটা মেনটেন করতে গিয়ে প্রত্যেকটা প্যারালাল লাইন এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিয়ে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিয়ে কোনো একটা পয়েন্টে, এনি পয়েন্টে পাস is all parallel ray through parallel ray through a point on principal axis, চলো পুরোটাই নোট করলাম, অ্যাক্সিস। তো যে পয়েন্টটা দিয়ে পাস হচ্ছে সেই পয়েন্টের নামটাই দিয়ে দেওয়া হলো ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, যে লাইটটা দিয়ে পাস হচ্ছে সেই পয়েন্টটাকে কি বলা হলো, প্রিন্সিপাল ফোকাস। ওকে, এই হলো ফোকাসের কনসেপ্ট। এখন বাই এক্সপেরিমেন্টালি আমরা বলতে পারি, তারপরে পরে আমি এটাকে প্রুভও করতে পারবো, কিন্তু প্রথম আমাদের যেটা দরকার বাই এক্সপেরিমেন্টালি, ধরে নাও এই একটা একটা সার্কেল। ওকে, তার দুটো পার্ট আমি বলে দিলাম, এই পার্টটা নিয়েছি,
আর এই পার্টটা নিয়েছি। ওকে, দুটো পার্ট নিয়ে নিয়েছি কেটে, এই পার্টটা নিয়েছি আর এদিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে এই পার্টটা কেটে নিয়েছি। তো এই দুটো পার্টের মধ্যে যদি আমি দেখতে চাই যে আমি ফোকাস যদি সার্চ করতে চাই, তো এটা সেন্টার অফ কার্ভেচার সি, এবং এখানে লাইট রে যদি ফেলি প্রত্যেকটা পয়েন্টে, যে কোনো, যেমন আগেরটা দেখালাম, এখনও যদি লাইট রে ফেলি তো প্রথমটার ক্ষেত্রে যে জায়গাটা দিয়ে যেটা ফোকাস হবে এটাকে ফোকাস পাচ্ছি। যদি লাইট রে ফেলতে থাকি তো যে পয়েন্ট দিয়ে পাস হলো এই পয়েন্ট, বা এই লেন্সের ক্ষেত্রে, এই মিররের ক্ষেত্রে হলো এটা, এই এফ এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এফ এর ভ্যালুটা হয়ে যাচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যেটা বা এই সেন্টার পর্যন্ত যতটা দূরত্ব, ঠিক তার অর্ধেক দূরত্বে আমরা এই ফোকাসটাকে পাচ্ছি। ওকে, তাহলে ফোকাস লেন্থ ইকুয়াল টু ফোকাস লেন্থ ইকুয়াল টু কি পেয়ে যাব? রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইডেড বাই 2। রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইডেড বাই 2। ওকে, যেটাকে ডিনোট করা হয় f ইকুয়াল টু r ডিভাইডেড বাই 2। ওকে, এখন এটাও একটা রুলস তোমাদেরকে পড়ালাম। তো যে কোনো এক্সামে কি কোশ্চেন আসতে পারে, যদি সব থেকে সোজা কোশ্চেন হয়, বলে দেবে যে একটা অ্যাপারেচার নেওয়া হলো মানে কি, অবশ্যই এই অ্যাপারেচার, এটাকে অ্যাপারেচার নাম বলা হয়েছে। দেখো এই টার্মগুলোর সঙ্গে কেন পরিচয় করানো হয়েছে, এই জন্যই যে একটা অ্যাপারেচার নেওয়া হলো, যে অ্যাপারেচারে রেডিয়াস অফ কার্ভেচার কত? 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস কত? 40 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, নান অফ দিস। তখন কি বলবে? যদি আনসার তুমি জানো, এই রুলসটা যদি তুমি জানো, সেক্ষেত্রে 20 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, দ্যাটস ইউর আনসার। এটা তুমি কুইক করে দিতে পারবে, আদারওয়াইজ তোমাকে কনফিউশনের মধ্যে পড়ে যেতে হতে পারে। এখন এটা কেন f/2 হয় সেটার কিন্তু আমরা প্রুফ এক্ষুনি করলেই করতে পারি, কিন্তু সেই প্রুফটা যেহেতু তোমাদের এক্সামে আসবে না, সেই জন্য আমি এটার প্রুফটা করে দিচ্ছি না। এটার কিন্তু প্রুফ করা যায়, ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, ঠিক আছে, যে ফোকাস দূরত্ব ইকুয়াল টু রেডিয়াস কার্ভেচার ডিভাইডেড বাই 2। এবং এটা কোথা থেকে হবে? এটা তুমি যদি প্রুফ যখন করতে যাবে, আমাদের ম্যাথামেটিক্সের যে সর্বসমতা বা কনগ্রুয়েন্সি রুল রয়েছে, সেই কনগ্রুয়েন্সি রুল থেকে এই কোশ্চেনটাকে প্রুভ করা যায়। ওকে, তো কোনো একদিন কোনো একটা ক্লাসে আমরা এই টপিকের উপরে শুধুমাত্র এই প্রুফগুলো আমি করে দেবো। প্রত্যেকটা আমরা পড়তে পড়তে যে সমস্ত পয়েন্টগুলো পাচ্ছি তার সমস্ত ম্যাথামেটিক্যালি প্রুফ আমি করিয়ে দেবো, তখন সেই ভিডিওগুলো দেখে নিও তোমরা। তার আগে যেটা দরকার, আরও এটার যে এক্সাম ওরিয়েন্টেড থিওরি পার্ট, সেগুলোকে আমরা পড়তে থাকবো। দেখো, আমরা আস্তে আস্তে মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় এন্ট্রি নিচ্ছি, যে আমরা এইবারে রিয়েল লাইফের সঙ্গে সঙ্গে এটা খাতায় পেনে আমরা ড্রয়িং করব, যে কোনো একটা অবজেক্টকে, যদি সেটা কনকেভ হোক বা কনভেক্স হোক বা প্লেন মিরর হোক, কোনো একটা মিররের সামনে যদি আমি একটা অবজেক্টকে রেখে দিই, তাহলে সেই অবজেক্টটার ইমেজ কোথায়, কীরকম দেখতে হবে, সেটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমেই বলে দিতে পারবো, ছবি এঁকে। এখন সেই ছবি আঁকবো, ছবি আঁকার যেমন কিছু নিয়ম আছে, যে একটা মানুষের ছবি যদি তুমি আঁকতে চাও, সেখানে দেখবে প্রথমে হেড পোর্শনটাকে একটা শেপ নিয়ে নিতে হয়, তারপরে বডি স্ট্রাকচার, যেমন রুলস আছে, কিছু টেকনিক আছে, তেমন আমাদেরও ফিজিক্সে এখানে তুমি যখন একটা লাইট রের অবজেক্টের ইমেজ ফর্ম তৈরি করতে যাবে, তার কিছু রুলস আছে। সেই রুলসগুলোকে কি বলা হয়? বলা হচ্ছে রে ট্র্যাকিং মেথড। এই রে ট্র্যাকিং মেথড, বা এটাকে একটু আগেই বলছিলাম 7 রে মেথড বলা হয়।
ওকে, এখন সেভেনের মেথড পুরোটা তোমাদেরকে 7টা পয়েন্ট এখন বলতে পারছি না এই কারণেই, কারণ আরও অনেক কিছু বললে তবে পুরোটাকে বলা যায়, সেটা আমি ধীরে ধীরে ক্লাসের মাঝে মাঝে যখন 3টে 4টে করে অ্যাড করতে থাকবো, ঠিক আছে? তাহলেই 7টা পয়েন্ট অ্যাট দ্য এন্ড অফ সেশন আমাদের লাইটে, তখন গিয়ে পুরো 7টা রে আমি আবার রিপিট করে দেবো। তো এখানে কিভাবে হবে, 3টে বেসিক রুল তুমি মনে রাখো। নাম্বার 1, যদি প্যারালাল লাইট আসে, ধরে নাও এখানে একটা কি পেয়েছি আমরা, এই একটা যে কোনো একটা মিররে একটা ফোকাস পেয়েছি, এটাকে একটা ফোকাস বলা হয়, এটাকে সেন্টার অফ কার্ভেচার বলা হয়। ওকে, নাম্বার 1, কোনো একটা লাইট রে তুমি পাঠাচ্ছ, কোথা দিয়ে পাঠাচ্ছ? প্যারালাল লাইন, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালালে পাঠাচ্ছ, এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। তাহলে প্যারালাল লাইন রে অফ প্রিন্সিপাল অ্যাক্সিস, সেক্ষেত্রে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, আর এখানে আমি নোট করব রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রেটা কোথা দিয়ে পাস হবে? সেটা পাস হবে নাম্বার 1, যখনই প্যারালাল লাইন হবে তখন ফোকাস দিয়ে পাস হবে, একটু আগেই এটা আমি দেখিয়েছিলাম তোমাদের। অবশ্যই ফোকাস দিয়ে সেটা পাস হবে, থ্রু ফোকাস। নাম্বার 2, বলা হচ্ছে যদি কোনো লাইট ফোকাস দিয়েই যায়, যে ফোকাস দিয়ে পাস হচ্ছে, ইনসিডেন্ট রে থ্রু ফোকাস, তাহলে তার রিফ্লেক্টেড রেটা কোথা দিয়ে যাবে? রিফ্লেক্টেড রে ঠিক প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে বেরিয়ে যাবে। কীরকম এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, যে এই প্যারালাল লাইন এসে পড়লে সেই লাইটটা এসে কোথা দিয়ে পাস হবে? এখান দিয়ে পাস হবে, এই গেল এই। আর সেকেন্ডটা যদি আমি এক্সাম্পল দিই, বলা হচ্ছে ধরে নাও এটা ফোকাস, তো কোনো একটা লাইট আমি এই ফোকাস দিয়ে পাস করছি, এই ফোকাস দিয়ে পাস করব, ওকে, সেটা কোথা দিয়ে পাস হবে? প্যারালাল হয়ে বেরিয়ে যাবে, এই লাইনে প্যারালাল হয়ে ক্লিয়ার বেরিয়ে যাবে। ওকে, যদি এইভাবে পাস করাই, লাইটটা এইভাবে পাস হলো, তার মানে কোথা দিয়ে পাস হবে? মানে প্যারালাল অন দ্য প্যারালাল অন দ্য প্রিন্সিপাল। ওকে, নাম্বার 3, এটা 2 এর জন্য, নাম্বার 3 এর জন্য 3 নম্বর কি বলা হচ্ছে, যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হয়, তাহলে রিফ্লেক্টেড রে কোথা দিয়ে পাস হবে? রিফ্লেক্টেড রে সেটাও সেন্টার অফ কার্ভেচার দিয়েই পাস হবে। জাস্ট লাইক কীরকম ব্যাপারটা, ধরে নাও এই একটা কনকেভ লেন্স, এবং তোমার একটা, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো একটা লাইট রে তুমি সেন্টার এইখান দিয়ে পাস করছো, এইখান দিয়ে পাস করে এই জায়গায় পৌঁছাবে। তো এই জায়গা দিয়ে যদি পৌঁছায়, লাইট রেটা কোথা দিয়ে রিফ্লেক্টেড হয়ে যাবে? সোজা এইভাবেই বেরিয়ে যাবে আবার। ওকে, এই হচ্ছে 3টে রুলস তোমাকে জেনে রাখতে হবে। প্রত্যেকের কাছে এই 3টে রুলস ক্লিয়ার? ড্রয়িংয়ে কী কী পড়তে হবে সেটা প্রথমে বলবো, তারপরে ড্রয়িং করা শুরু করব, যাতে করে তোমরা বাড়িতে নিজের থেকে ড্রয়িং করতে পারো। আমি একটা কি দুটো ড্রয়িং দেখিয়ে দেবো। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কোনো একটা, যদি আমি মিরর ড্র করি, ধরে নাও সাপোজ এই একটা মিরর ড্র করলাম, এই মিররটাকে কি বলা হয়? কনকেভ মিরর। তো কনকেভ মিররের ক্ষেত্রে এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এবং এখানে এটা তাহলে কি হয়ে যাচ্ছে, এটা আমি জাস্ট ডট 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 করে দিলাম, এটা পোল হয়ে যাচ্ছে। ওকে, এটা নর্মাল হয়ে গেল। তো এখানে কি কি আসতে পারে? এখানে 3টে পয়েন্ট মেন। এটাকে যদি ফোকাস বলা হয়, এটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার, আর বাকিটা বাইরে রয়েছে আপ টু ইনফিনিটি। তো এখানে 4টে কেস। নাম্বার 1, অবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন কি? নাম্বার 1,
নাম্বার ওয়ান কি বলা হচ্ছে, ধরুন নাও কোনো একটা অবজেক্ট এই ইনফিনিটিভে থাকবে, ইনফিনিটি, তাহলে একটা অবজেক্ট কীরকম হবে সেটা জানতে, সরি অবজেক্টের ইমেজ ফর্মটা কেমন হবে সেটা জানতে চাইবে। নাম্বার টু, ইনফিনিটিভে থাকবে না কিন্তু সেন্টার অফ কার্ভেচারের বাইরে থাকবে, মানে কোনো লাইট এখানে থাকবে, ইনফিনিটিভে থাকবে, এখান থেকে আসবে, কোনোটা বা এই পজিশনে থাকবে, কোথা থেকে, ইনফিনিটিভ বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। এখানে অবজেক্ট থাকলে কিভাবে বের করবে সেটা জানতে হবে। নাম্বার থ্রি, বিটুইন সেন্টার অফ কার্ভেচার, সিও বলা হয় এটাকে, এবার আমরা শর্ট ফর্মে লিখবো সিওসি, ঠিক আছে, সেটাকে সেন্টার অফ কার্ভেচার বুঝে নেবে, অ্যান্ড ফোকাস। নাম্বার ফোর, অন ফোকাস, অ্যাট ফোকাস, অন না, অ্যাট ফোকাস, ফোকাস না, অ্যাট সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। নাম্বার ফাইভ, এখানে জায়গা নেই বলে উপরে নোট করছি, নাম্বার ফাইভ কোথায় থাকবে, অ্যাট ফোকাস। নাম্বার সিক্স কি হবে, বিটুইন ফোকাস অ্যান্ড পোল, এটাকে নিশ্চয়ই পোল বলা হতো, মনে রয়েছে পি। ওকে, তো এই 6 রকমের কোশ্চেন আসতে পারে কনকেভের জন্য, আর একটা কি কনভেক্সের জন্য, তাহলে 6 6 12টা। ওকে, তো এখানে এই টোটাল 12টা অনেকে কি করে 12টা মুখস্থ করে নেয়, যে ঠিক আছে স্যার ইনফিনিটিভে থাকলে এখানে থাকবে, এটা থাকলে এখানে থাকবে, এটা থাকলে এটা, একদম পুরো মুখস্থ, পজিশন মুখস্থ করে নিল। আর কি মুখস্থ করতে হবে, ইমেজটা কি সৎ হবে না অসৎ হবে, অর্থাৎ রিয়েল হবে না ভার্চুয়াল হবে, এই 12টার জন্য রিয়েল হবে না ভার্চুয়াল হবে মুখস্থ করে নিল। নাম্বার থ্রি, এটা লার্জ হবে, ছবিটার সঙ্গে সমান হবে না লার্জ হবে না ডিমিনিশ হবে, মানে ম্যাগনিফাই হবে না ডিমিনিশ হবে না সেম সাইজ হবে। ওকে, তো ইরাক্ট বলা হয়, আর একটা সেম দিকে, মানে একই দিকে হবে না অন্য দিকে হবে, এই সমস্ত বিভিন্ন ইস্যু থাকে, সেগুলো থেকে ডাইরেক্ট ছেলেরা অনেক সময় মুখস্থ করে লিখে দেয়। আর ফিজিক্সকে যদি তুমি ভালোবেসে বুঝতে চাও, মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি প্রথমে এটাকে নিজের থেকে তৈরি করো, যে হ্যাঁ এই তো এটা হচ্ছে হাতে কলমে, তারপর সেটাকে একটু 3 4 বার রিভাইজ দাও, এমনিই ব্রেন নিয়ে নেবে, মুখস্থ করার কোনো জায়গা নেই। এবারে আমরা এই পয়েন্টে একটা দুটো পয়েন্টে রেখে আমরা এই যে রুলস মেনটেন করে আমরা ড্রয়িংগুলো করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথম নাম্বার ওয়ান, ঠিক, অ্যাট ইনফিনিটি। তো ইনফিনিটিতে যদি থাকে কোনো অবজেক্ট, তাহলে কনকেভের ক্ষেত্রে কি হবে, অবজেক্ট এখানে ইনফিনিটিভে রয়েছে মানে এখান থেকে লাইট রে আসবে। ওকে, তো লাইট রে ইনফিনিটিভ থেকে যদি লাইট রে আসে সেক্ষেত্রে কি আসছে, এই আসলো সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয় তাহলে এখান থেকে দিচ্ছি, চলো এই আসছে, এই এখান দিয়ে লাইট রে বেরিয়ে যাচ্ছে, ইনফিনিটিভ থেকে লাইট রে আসলো, প্যারালাল আসছে না, কিন্তু প্যারালাল হলে আলাদা ব্যাপার ছিল, আমি প্যারালাল বলতে পারছি না। ওকে, কারণ যে কোনো অ্যাঙ্গেলেই আসতে পারে। নেক্সট, একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠিয়েছি, একটা লাইট রে এক কাজ করো, এই কোশ্চেন দিয়ে পাস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ড্রয়িংটা ভুল করছি, ড্রয়িংটা আমি এই দিকে করি। এটা ফোকাসটা উঠিয়ে দিই। ওকে, তো ফার্স্ট লাইট রে যদি আমি এখান থেকে পাঠিয়ে দিই, এই পাঠালাম,
তো এই লাইট রেটা যদি রিফ্লেক্ট করে, কোথা দিয়ে পাস হচ্ছে, রিফ্লেক্ট করলো এখান দিয়ে পাস করে গেল। নেক্সট লাইট রে যদি আমি আরও সেন্টার অফ কার্ভেচার দিয়ে পোল দিয়ে, এখানে যদি পোল দিয়ে পাস করাই, তাহলে কোথা দিয়ে পাস হচ্ছে, এখান দিয়ে পাস হয়ে গেল লাইট রে। দেখো পরপর আমি এইভাবে পাস করাচ্ছি বিভিন্ন। তাহলে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, এই দুটো পয়েন্ট যেখানে টাচ করছে সেখানে ইমেজ তৈরি হবে। তো এখানে ইমেজ তৈরি হচ্ছে, দেখো এই জায়গাটাতে এইভাবে ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে। এটাই আমি ইনফিনিটিভে না দিয়ে অন্য একটা সঙ্গে কম্পেয়ার করে প্রথমে বলবো। তো এখানে যেটা পাচ্ছ, কি কি পাচ্ছ দেখো, যদি ইনফিনিটিভে থাকে তাহলে কোথায় তৈরি হচ্ছে, কোথায়, প্রথম কথা এটা একটা নিচের দিকে তৈরি হচ্ছে, নিচের দিকে ফর্ম তৈরি হচ্ছে, এবং কি তৈরি হচ্ছে, অনেকটা ছোট আকারে তৈরি হচ্ছে। ওকে, এই পয়েন্টগুলো জাস্ট ড্রয়িংটা দেখো, তারপরে এই পয়েন্টগুলো আমি শর্ট আউট করে দিচ্ছি অ্যাট ইনফিনিটে। এরপর চলে যাচ্ছি নেক্সট একটা পয়েন্ট, একটু নর্মালটা যে ড্রয়িংটা বুঝতে পারবে প্রথমেই, সেই ড্রয়িংটা প্রথমে করি। এটা ধরে নাও ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। ওকে, তো অবজেক্টকে কোথায় রাখছি, অবজেক্টকে ধরে নাও সেন্টার অফ কার্ভেচারের বাইরে নোট করছি, এই জায়গায় অবজেক্টটাকে রাখছি। তো এখন লাইট রে কীভাবে পাঠাবো, লাইট রে পাঠাচ্ছি, প্রথমটা পাঠাচ্ছি ধরে নাও একটা প্যারালাল পাঠাচ্ছি, এখান থেকে লাইট রে প্যারালাল। সেটা কোথা দিয়ে পাস হবে, সেটা অবশ্যই তুমি বলবে স্যার সেন্টার দিয়ে পাস হবে, ফোকাস দিয়ে পাস হবে, কারণ আমরা একটু আগেই পড়েছি প্যারালাল হলে ফোকাস দিয়ে পাস হবে। নেক্সট একটা কি বলছি, নেক্সট বলা হচ্ছে তিনটে রুলসের মধ্যে যে কোনো দুটো নিয়ে কাজ করো, যে কোনো, এখানে যে তিনটে রুলস আমি পড়িয়েছিলাম, একটা প্যারালাল লাইন দিয়ে প্রিন্সিপাল দিয়ে পাস করিয়েছি, একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করাবো চলো। তো একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি পাস করায় সেটা কী হবে, সেন্টার অফ কার্ভেচার এটা, তো লাইট রে আসছে সেন্টার অফ কার্ভেচারে দিয়ে পড়ছে, আবার সেই সোজাই ফিরে চলে যাচ্ছে। তো এই দুটো লাইট রে যেখানে মিট করবে সেখানেই অবজেক্ট তৈরি, সেই অবজেক্টটার ইমেজ তৈরি হবে। তো ইমেজটা কোথায় তৈরি হয়ে গেল, এইভাবে এই দিকে ইমেজ তৈরি হয়ে গেল। ওকে, তো এই যা ইমেজ তৈরি করার ফর্মটা আমি বললাম। ওকে, ক্লিয়ার? বলো এবার এখান থেকে কি ডাউট আছে। যখন এটা নাম্বার 2 কোথায় রয়েছে, অবজেক্ট বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। তো সেক্ষেত্রে কোথায় কীরকম ইমেজটা তৈরি হচ্ছে সেটা দেখো। এই ইমেজটা তৈরি হচ্ছে, ইমেজ ফর্ম হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট, ইমেজ ফর্ম হচ্ছে কোথায়, ইমেজ ফর্ম হবে ফোকাস বিটুইন ফোকাস অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। ওকে, তো এটা হয়ে গেল ইমেজটার পজিশন। নেক্সট আমাকে কি জানতে হবে, ইমেজটার সাইজ, সাইজটা কীরকম হয়ে যাচ্ছে বলো তো, বড় হচ্ছে না ছোট হচ্ছে, অবশ্যই ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাওয়া সাইজকে কি বলা হয়, ডিমিনিশ হয়ে গেল, সাইজ হয়ে গেল। এবারে আসো রিয়েল না ভার্চুয়াল এটা জানতে হবে। তো এটাকে কি বলবো, যে নেচার অফ ইমেজ, নেচারটা কীরকম পাচ্ছি, নেচার পাচ্ছি। দেখো প্রথম ওয়ার্ড, যে যেই দিকে মিরর যেদিকে রয়েছে সেই দিকেই নিশ্চয়ই ফর্ম হবে ইমেজটা সেদিকেই যেহেতু ফর্ম হয়েছে সেজন্য এটাকে রিয়েল ইমেজ বলা হচ্ছে, রিয়েল ইমেজ। আর একটা পড়তে হবে, ইমেজটা যদি এই দিকেই দাঁড়িয়ে থাকতো, এরকমভাবে দাঁড়িয়ে থাকতো, তাহলে কি বলতাম, তাহলে এটা ইনডাইরেক্ট বলতাম, কি বলতাম, ইরেক্ট। কিন্তু যেহেতু এটা উল্টে গিয়েছে সেটাকে এই জন্য ইনভার্টেড বলা হয়, ইনভার্টেড। ওকে, তো এই পয়েন্টগুলো আমাকে জানতে হলো যখন একটা অবজেক্ট ইনফিনিটিভ থেকে ফোকাসে থাকে। এরপর চলে যাচ্ছি, আমরা আরও একটা ড্রয়িং করব, পরপর বেশ কিছু ড্রয়িং করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য দেখাচ্ছি যে নেক্সট ড্রয়িং কী করা হচ্ছে। নেক্সট ড্রয়িং বলা হচ্ছে যদি এটা সেন্টার অফ কার্ভেচারেই দাঁড়িয়ে থাকতো, এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার।
তাহলে লাইট রেটা কিভাবে পাস হতো সেটা দেখো। তো প্রথম প্যারালাল হলে কোথা দিয়ে পাস হয় আমরা একটু আগেই পড়েছি, এই প্যারালাল হলে এই ফোকাস দিয়ে পাস হয়ে গেল লাইট। ওকে, নেক্সট এবারে দেখো এখানে তো আর সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করতে পারবো না, এই লাইটটা এই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার থেকে কি করে পাস করবো। সেই জন্য বলা হচ্ছে আমি 3 নম্বর 3টে পয়েন্টের মধ্যে কি বলেছি, প্যারালাল হলে প্রিন্সিপাল ফোকাস দিয়ে পাস হবে, আর একটা ফোকাস দিয়ে হলে প্যারালাল হয়ে যাবে। চলো আমি এখানে কি ড্র করব, ফোকাস দিয়ে একটা লাইট পাস করব, ফোকাস দিয়ে একটা লাইট রে পাস করব। ফোকাস দিয়ে লাইট রে পাস করা মানে এই এখান দিয়ে পাস হয়ে গেল, এই লাইট রে এই গেল। ফোকাস দিয়ে পাস হলে সেটা কি হয়ে যায় বলেছি, প্যারালাল হয়ে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল ভাবে যেতে থাকছে। চলো এই, তাহলে এই লাইট রে হয়ে গেল। এখন ইমেজটা কোথায় ফর্ম হয়েছে তাহলে সেটা দেখবো। চলো ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে সেটা দেখবো। ওকে, ইমেজটা কোথায় ফর্ম হলো দেখো, যদি ব্ল্যাক কালারিতে দেখি যে এই পয়েন্টে ফর্ম হচ্ছে, এই পয়েন্টে ফর্ম হওয়া মানে কি এই এই। তো যখন অবজেক্ট কোথায় থাকছে, অবজেক্ট অ্যাট সেন্টার অফ কার্ভেচার, তখন ইমেজ কি কি তৈরি হয়ে যাচ্ছে দেখো, ইমেজ ইমেজ তৈরি হয়ে গেল কোথায়, সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হচ্ছে, সেন্টার অফ কার্ভেচারে ইমেজ তৈরি হয়ে গেল এক সিতে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি বলতে পারি, বলতে পারি এটা সাইজ সেম সাইজ, এটাও যা সাইজ এটাও তাই সাইজে রয়েছে, সেম সাইজ। নাম্বার থ্রি কি বলতে পারি, রিয়েল বাট ইনভার্টেড, ইনভার্টেড উল্টে গিয়েছে না, ইনভার্টেড। তো এখন তোমাদের কাজ হবে, এটা যদি বিটুইন সি অ্যান্ড এফ এর মধ্যে থাকে তখন ড্রয়িংটা কেমন হবে সেটা তোমাকে বলতে হবে। ওকে, তো প্রত্যেকে আমার সঙ্গে ড্র করো খাতা পেন নিয়ে। এই ড্র করতে যদি থাকি, এই একটা সেন্টার অফ কার্ভেচার যতটা নেবে তার আইডিয়া করে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার নেবে। দেখো এই সার্কেলটা যদি আমি ইমাজিন করি, নইলে ড্রয়িং তো ঠিকঠাক দেখতে লাগবে না, না। এটা যদি ইমাজিন করি সেন্টার অফ কার্ভেচার নিশ্চয়ই এই জায়গাটাতে হবে, তাহলে ফোকাস হবে তার মাঝামাঝি এফের জায়গায়। এখন ইমেজ কোথায় রাখছি, ইমেজ অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট কোথায় থাকবে, বিটুইন সি অ্যান্ড এফ, সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে কোনো একটা জায়গায় এখানে একটা অবজেক্টকে রেখে দাও। তো এখন পরপর তিনটে কাজ আমাদেরকে করতে হবে। নাম্বার ওয়ান, একটা লাইনকে প্যারালাল পাঠাবো, প্যারালাল পাঠিয়ে ফোকাস দিয়ে পাস করিয়ে দেবো। ওকে, এই ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা লাইটকে কি সেন্টার অফ কার্ভেচার দিয়ে করলে সেটা দিয়ে করতে পারি, আরেকটা কি অথবা ফোকাস দিয়ে করে প্যারালাল পাঠাতে পারি, যে কোনো একটা, তিনটে পয়েন্টের মধ্যে যে কোনো আরেকটা নিতে হবে। তো যদি আর অন্যটা নিই, সেটা কি পাচ্ছি না, আমি এখান থেকে ফোকাস দিয়ে যদি পাস করাই তাহলে কি হবে, প্যারালাল হয়ে যাবে না, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাবে। তো প্যারালাল হয়ে গেলে এই প্যারালাল লাইট চলে গেল। তো তারা কোথায় মিট করেছে, এখানে মিট করেছে। তো সেই ছবিটা কোথায় পাচ্ছি, সেই ছবিটা এখানে পাচ্ছি, তাই না, সেই ছবিটা এখানে। তো ঘটনাটা কি ঘটে যাচ্ছে দেখো, যদি সি আর এফ এর মধ্যে থাকে তাহলে নাম্বার ওয়ান, অবজেক্ট কোথায় হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাবে কোথায় বলো, বিয়ন্ড সি, সি এর পেছন দিকে থাকছে। নাম্বার টু কি হয়ে যাবে, সাইজটা কি হয়ে যাচ্ছে দেখো, তুলনামূলক এটার থেকে এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে এটাকে কি বলবো, ইনলার্জ সাইজ, ইনলার্জ সাইজ। আর নাম্বার থ্রি কি হয়ে যাবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এখন এখান থেকে আমি একটাই লাস্ট পয়েন্ট আজকে তোমাদেরকে বলবো, যে দুটো জিনিস আমি তোমাদেরকে এখানে হাইলাইট করব। নাম্বার ওয়ান, অবজেক্ট, আচ্ছা অবজেক্ট আর ইমেজ আর আদার।
অবজেক্ট কোথায় রাখছি, অবজেক্টটা রেখেছিলাম ধরুন না বিয়ন্ড সি, মানে এই সি এর বাইরে যখন রেখেছিলাম, দেখো দ্বিতীয় পয়েন্টটা বিয়ন্ড সি। ওকে, তখন ইমেজটা কোথায় তৈরি হয়েছিল একটু খেয়াল করে দেখো তো। প্রথম এই জায়গাটাতে যখন সি এর বাইরে রেখেছিলাম, ইমেজটা তৈরি ছিল ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে। তো আমি এখানে নোট করছি যে ইমেজটা তৈরি হয়েছিল ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝে। এখন যদি অবজেক্টটা ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখো, তাহলে ইমেজ কোথায় তৈরি হয়ে যাচ্ছে, ইমেজ তৈরি হয়ে যাবে ঠিক বিয়ন্ড সি। এখন আদার ইনফরমেশনগুলো যদি আমি একটু মনে করার চেষ্টা করি, এখানে কি ছিল, এখানে ছিল যে ডিমিনিশ, ছোট হয়ে যাবে। তার মানে ঠিক কি এখানে বড় হয়ে যাওয়ার কথা না, ইনলার্জ হয়ে গেল। আচ্ছা, এখানে রিয়েল আর ইনভার্টেড হয়েছিল, এখানেও তাই হবে, রিয়েল বাট ইনভার্টেড, তাই না? দেখো আমি এখন যেটা বলতে চাইছি যে অবজেক্ট আর ইমেজের পজিশন চেঞ্জ করলে তাদের অবজেক্টের জায়গায় যদি আমি ইমেজ বসিয়ে দিই, ঠিক ইমেজের জায়গায় অবজেক্টটা বসে যায়। এদের দুজনের জায়গা পজিশন চেঞ্জ করলে শুধুমাত্র পজিশনটাই চেঞ্জ হয়, বাকি যা ঘটনা ঘটতে থাকে সেইভাবে চেঞ্জ হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? চলো আরেকটা এক্সাম্পল দেবো, যে যদি বলা হয় অবজেক্টটা কোথায় থাকবে, অবজেক্ট বিটুইন পি অ্যান্ড এফ, পি এবং এফ এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কি হবে। তো এটা পি, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা এফ। তো অবজেক্টটা কোথায় রেখে দিচ্ছি, অবজেক্টটাকে রেখে দিচ্ছি পি আর এফ এর মধ্যে। চলো এই জায়গায় রেখে দেওয়া হলো পি আর এফ। তাহলে ড্রয়িং কি কি হবে, প্রথম প্যারালাল পাঠিয়ে লাইট রেখে আমি এটার সঙ্গে প্যারালাল পাঠালাম, পাঠিয়ে ফোকাস দিয়ে পাস করে দিলাম। নাম্বার ওয়ান এই হয়ে গেল। নাম্বার টু কি করব, সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা লাইট রেখে পাস করাই। সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি লাইট রেখে পাস করাই, দেখো এই লাইট রেটা এইভাবে পাস হলো, মানে এই সেন্টার অফ কার্ভেচারের সঙ্গে যদি যোগ করি এইভাবে না, তো এইভাবে যদি যোগ করতে থাকি এটা এইদিকে যাবে। তো এই দিকে তো কোনোভাবে মিট করা পসিবল না, না? এই যে এখান থেকে যদি লাইট রেটা এইভাবে যায়, গিয়ে এখান থেকে রিফ্লেক্ট করে এই দিক দিয়েই আসবে, কারণ সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠাবে, মানে এই পাঠালাম এই ঘুরে আসবে। দেখো কখনোই এইটা আর এটা এইদিকে যতই যাও না কেন কোথাতেও মিট করবে না। তবে এই মিটটা যে করবে সেটা কোথায় মিট করবে, আমি যদি ঠিক অপোজিট দিকেরগুলো এখন ইনক্রিজ করতে থাকি, লাইনগুলোকে এক্সটেন্ডেড করতে থাকি, তাহলে যে ঘটনাটা ঘটবে, দেখো এটা এইদিকে গেল, আরেকটা লাইট এই গেল, লাইট রেটা গিয়ে এখানে পড়ছে। তো সেক্ষেত্রে এখানে গিয়ে মিট করছে এবং ইমেজটা ফর্ম হয়ে যাচ্ছে এই জায়গায়, এটা ইমেজ। এখন মিররের ক্ষেত্রে যেদিকে প্লেনটা থাকবে সেই দিকে ইমেজটা হওয়া, অবজেক্ট যেদিকে থাকবে মিররের ক্ষেত্রে সবসময় জানবে, মিররের ক্ষেত্রে অবজেক্ট অ্যান্ড ইমেজ সেম সাইড, সেম সাইডে যদি থাকে সেটা হচ্ছে রিয়েল। আর যদি অবজেক্ট অ্যান্ড ইমেজ they are opposite side, then they are virtual. ওকে, তো এক্ষেত্রে বলা হচ্ছে যে দেখো এখানে অবজেক্ট কোথায় রয়েছে, এখানে ইমেজ কোথায় ফর্ম হলো, এটাতে। তো ঘটনাটা কি হয়ে গেল, নাম্বার ওয়ান তুমি বলবে যে স্যার এটা প্রথম বিহাইন্ড দ্য মিরর, পজিশন কত, বিহাইন্ড দ্য মিরর। যেই বিহাইন্ড দ্য মিরর হয়ে যাবে
সঙ্গে সঙ্গে এটাকে বলতে পারো যে ভার্চুয়াল। অ্যান্ড দেখো এটা সেম দিকে না, এটাও যেদিকে দাঁড়িয়ে রয়েছে এদিকেও দাঁড়িয়ে রয়েছে, সেটাকে বলা হয় কি ইনার ইরাক ইরাক। ওকে, ERECT ইরাক, ERECT। নাম্বার 3 কি, এটা সাইজের সঙ্গে এটা সেম সাইজ না ছোট সাইজ না বড় সাইজ? বড় সাইজ, তার মানে ইনলার্জ ইনলার্জ। ওকে, এই হচ্ছে ঘটনা। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট মিররের ক্ষেত্রে, মানে মিরর তুমি যেখানে রেখেছো, দেখো আমি আয়নার দিকে দেখছি, মনে ছবিটা কোন দিকে থাকবে যাই থাক না কেন আমি এই দিকেই দেখতে পাবো নিশ্চয়ই। বাস্তবে কি আয়নার পেছনে কিছু নেই, আয়নার পেছন দিকে থোড়ি কিছু থাকে। কিন্তু এটাই তখন কনসেপ্ট, একটু লেন্সের কনসেপ্ট, লেন্সের কনসেপ্ট, কনসেপ্ট অফ লেন্স, চাই কনসেপ্ট অফ লেন্স। সেক্ষেত্রে আমি এইটুকু অংশ বলছি, এখানে একটা লেন্স আছে, এখন এখানে একটা অবজেক্ট আছে, এই এখান থেকে যাচ্ছে, রুলস যা রুলস আছে সব সেম থাকবে, ফোকাস দিয়ে পাস হবে, প্যারালাল লাইন পাস হবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে হলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে হবে। কিন্তু এখানে অটোমেটিক ইমেজটা যেটা ফর্ম হবে, ইমেজ কি হবে, লেন্স মানে কি, লাইটটা এদিক দিয়ে পাস হয়ে গেল, এই দিকে ইমেজ ফর্ম হবে, এই দিকে ইমেজ ফর্ম হবে। তো এই দিকে যখন একে অপরের অবজেক্ট, লেন্সের ক্ষেত্রে অবজেক্ট অ্যান্ড ইমেজ যদি অপোজিট সাইড হয়, অপোজিট সাইড হয়, দেন দে আর রিয়েল, দেন এটাকে রিয়েল বলবো। আর যদি সেম সাইডে হয়ে যায় কোনো ক্ষেত্রে, তখন সেটাকে ভার্চুয়াল বলবো। কেন? কারণ লেন্সের দ্বারা কি করা হয়, এখানে একটা স্ক্রিন রাখা হয়, ছবি এখানে দেখতে পাবো। তো আমাকে তো এই ছবিটাকে, এই অবজেক্টটাকে নিয়ে এই স্ক্রিনে ফেলতে হবে না, এই স্ক্রিনে ফেলা মানে তবে রিয়েল ঘটনা ঘটলো। তো সেই জন্য যেদিকে ফটো থাকবে, যেদিকে অবজেক্ট থাকবে, সেই দিকেই তার অপোজিট দিকে ইমেজ ফর্ম করলে সেটাকে রিয়েল বলবো লেন্সের ক্ষেত্রে, যেটা সিনেমা হলে ইউজ করা হয়। ওকে, এই হয়ে গেল ওভারঅল আমাদের কনসেপ্ট। এরপর আসছি, তো এইবারে আমরা যেটা এখানে দেখছি, নাম্বার 1, যেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট বললাম, সেটাই যে অ্যাট ইনফিনিটিভে থাকলে পজিশন কত, ফোকাসে। তার মানে ফোকাসে থাকলে কোথায় থাকবে, দেখো ফোকাসে থাকলে ইনফিনিটিভে থাকবে। তার মানে সবসময় মনে রাখবে ইনফিনিটিভ, ফোকাস, এরা একে অপরের অপোজিটে হয়ে যায়। বিয়ন্ড দ্য সি, সি এর পেছনে থাকলে কি হয়ে যাবে বলো, বিটুইন এফ অ্যান্ড সি। তাহলে বিটুইন এফ অ্যান্ড সি এর মধ্যে হলে কেন, বিয়ন্ড দ্য সি। তাহলে বিয়ন্ড, বিয়ন্ড সি হলে সেটা কত হয়ে যাবে, এফ অ্যান্ড সি এর মাঝখানে থাকবে। ওকে, দুটো পয়েন্ট হয়ে গেল। এরপরে চলে যাও অ্যাট সি, সিতে হলে সিতেই থাকবে, এটুকু মনে রাখবে প্রত্যেকে, মনেই থাকা উচিত। আর বিটুইন পি অ্যান্ড এফ, পি অ্যান্ড এফ এটাতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোথায় হয়ে যাবে, পি অ্যান্ড এফ এর ক্ষেত্রে যদি হয় বিহাইন্ড দ্য মিরর, এটা স্পেশালিটিস। ওকে, বিহাইন্ড দ্য মিরর। ওকে, এই বিহাইন্ড দ্য মিরর এটার ক্ষেত্রে শুধু ভার্চুয়াল এবং ইরাক্ট হবে, বাকি সমস্ত ক্ষেত্রে রিয়েল এবং ইনভার্টেড হবে। তার মানে এই জায়গাটা থেকেই কোশ্চেন আসবে, এতক্ষণ ক্লাসে যা পড়িয়েছি মেন এই জায়গাটা থেকে কোশ্চেন। তার মানে যদি মিররের ক্ষেত্রে, যদি মিরর চ্যাপ্টারের ক্ষেত্রে অবজেক্টকে যেখানেই রাখুক না কেন, শুধুমাত্র যদি না পি আর এফ এর মধ্যে পোলার মানে ফোকাসেরও ভেতরে না রাখলে সেই ছবিটা সবসময় রিয়েল আর ইনভার্টেড হবে। আর যদি পোল আর ফোকাস মানে ফোকাসের মধ্যে যদি রেখে দেওয়া হয়, সেটা ভার্চুয়াল আর ইরাক্ট হবে। এবারে আসো যে এদের সাইজগুলো, ঠিক আছে। তো ইনফিনিটিভে রাখলে কি হবে, পয়েন্ট সাইজ হয়ে যাবে এবং ডিমিনিশ হয়ে যাবে, যেমন ছোট্ট হয়ে যাবে ডিমিনিশ, আর একটা সাইজটা ছোট হয়ে যাবে। বিয়ন্ড সি, ডিমিনিশ হয়ে যাবে, সেম সাইজ, সিতে রাখলে সেম সাইজ হয়ে যাবে। দেখো পরপর যত দূরে রাখবে ছবিটা তত ছোট হবে, দেখো সব থেকে দূরে ছোট, তারপরে একটু কাছে নিয়ে আসলে ছবিটাও একটু বড় হলো, তারপরে সেন্টারে রাখলে ছবিটা সেম সাইজ হলো, সেন্টার আর ফোকাসের মধ্যে রাখছো তাহলে একটু বড় হয়ে গেল, ফোকাসেই রেখে দিচ্ছ আর একটু বড় হয়ে গেল,
এবং ফোকাসেরও ভেতরে রেখে দিলে স্পেশাল কেস, স্পেশাল কেস। ঠিক আছে, তাহলে পুরো সেট আপটা মুখস্থ হয়েছে, জাস্ট একটা লজিকের মধ্যে এবারে মনে রাখবে। আবার আমি না এটা ওই সিনটাকে না দেখিয়ে আমি বলছি। দেখো তিনটে জিনিস, এই পয়েন্ট ইনফিনিটিভে থাকলে কোথায় তৈরি হয়ে যাবে বলো, এইখানে তৈরি হয়ে যাবে একদম। ইনফিনিটিভে যখনই রাখবে ফোকাসে তৈরি হয়ে যাবে, তাই না? এটা যদি ফোকাস হয়, এটা যদি সি হয়, তাহলে ইনফিনিটিভ রাখলে ফোকাসে তৈরি হয়ে গেল। পজিশন নিয়ে আলোচনা করছি শুধুমাত্র। তারপরে যত কাছে নিয়ে আসছো, এখানে নিয়ে আসলে কি হবে, এটা এখানে তৈরি হয়ে গেল সেন্টার আর ফোকাসের মাঝখানে। সেন্টার অফ কার্ভেচারে রাখলে কোথায় হবে, সেন্টার অফ কার্ভেচারেই রাখবে। আর সেন্টার অফ ফোকাসে রাখলে কোথায় তৈরি হয়ে যাবে, ঠিক উল্টো, এই দিকটা, এই পজিশন আর এই পজিশনটা একটু উল্টে যাবে। আর স্পেশাল কেস এখানে রাখলে কি হয়ে যাবে, এটা বিহাইন্ড দ্য মিরর হয়ে যাবে। এটা তার মানে পজিশন নিয়ে আর কোনো গন্ডগোল হলো না। এবারে সাইজ, সাইজ নিয়ে কি বলা হচ্ছে, সাইজ নিয়ে বলা হবে তার মানে এটা যদি ফোকাস হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, দেখো যত দূরে রাখবে, এই দূরে রেখেছি, এখানে এসে কি হয়ে যাবে, একদম ছোট ছোট্ট একটা সাইজ হয়ে যাবে। ওকে, যদি একটু কাছে নিয়ে আসি তাহলে একটু বড় সাইজ হবে, লার্জ হলো, তাই না? মানে ছোট হয়ে যাবে, এর থেকে ছোট, খুব ছোট, মানে এটার থেকে ছোটই হবে, ডিমিনিশ হলো। এবারে আসো সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার রাখলে সমান সমান হয়ে গেল, দেখো আস্তে আস্তে এই সাইজটা বড় হচ্ছে, সেন্টার অফ কার্ভেচার। এবার এই জায়গায় যদি রাখো তার মানে কি হবে, এবার এখানে তৈরি হবে, মানে একটু বড় হতে শুরু করবে, বড়। ফোকাসে রাখলে আরও বড় হবে, আর ফোকাসের ভেতরে রাখলে স্পেশাল কেস এই দিকে যে উল্টে ভার্চুয়াল এবং ইরাক্ট হয়ে যাবে। তাহলে সাইজ নিয়েও কোনো প্রবলেম থাকছে না। ওকে, এবং সরি, এটা হচ্ছে ইনলার্জ হয়ে যাবে। এবারে আসো নেচার নিয়ে। নেচার, নেচার নিয়ে যদি পড়তে থাকি, কি কি পড়তে পারি, শুধুমাত্র স্পেশাল কেস যেটা ফোকাসেরও মধ্যে যেটা থাকবে, সেক্ষেত্রে হয়ে যাবে এখানে ভার্চুয়াল আর ইরাক্ট। আর আদার সমস্ত ক্ষেত্রে এই জায়গায় যা যা থাকবে সেটা রিয়েল আর ইনভার্টেড। ওকে, ক্লিয়ার? কি পয়েন্ট, জাস্ট এটা কোনো ফিজিক্সের পার্ট না, জাস্ট আইডিয়া করার জন্য। বেসিক কি, বেসিক কি পয়েন্টটা কি, শুধু ফিজিক্স পড়ার জন্য বলছি যে মিররে কি হয়, মিরর এ কি হবে, রিফ্লেকশন হবে, যে কোনো জিনিস রিফ্লেকশন। ওকে, তো মিররে যদি রিফ্লেকশন হয়, এক্স বসালেও হয় অনেক জায়গায়, তবু সি বসালো, রিফ্লেকশন। ওকে, রিফ্লেকশন মানে কি, রিফ্লেকশন মানে যেদিকে আছে সেদিকেই ফিরে যাওয়া। তো অবজেক্ট যদি এখানে থাকে, ইমেজ ওই দিকেই তৈরি হবে। এই ঘটনাটাকে আবার বলছি রিয়েল। এখন যদি লেন্স নিয়ে আসো, সেখানে কি হয়, রিফ্র্যাকশন হয়। রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন মানে কি, মানে যদি অবজেক্ট এখানে থাকে, অবজেক্ট যদি এখানে থাকে, এখান থেকে প্রতিসরণ হয়ে ভেতরে চলে গেল, এই জায়গায় চলে এসে এখানে ইমেজ তৈরি হবে। এই ঘটনাটাকে বলা হয় রিয়েল, যেটার ঘটনা। যদি এর বাইরে কিছু হয় সেটাকে বলা হবে ভার্চুয়াল। ওকে, তো লেন্স চ্যাপ্টার যখন রিফ্র্যাকশন করব তখন আমরা কি লেন্স নিয়ে আলোচনা করব, যখন রিফ্লেকশন করব তখন মিরর নিয়ে আলোচনা করব। ওকে, আমরা নেক্সট পার্টে পড়ব, খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট ডে, নেক্সট সেশনে কি হবে, আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 2/r, এবং এখান থেকে ওরিয়েন্টেড যাবতীয় প্রবলেম আসে, যেগুলো সমস্ত কিছু কোশ্চেন আসে, নিউটন ল সেখানে পড়তে হবে, নিউটনের যে ইকুয়েশান সে সমস্ত কিছু, লাইটেও নিউটন রয়েছে, নিউটন ইকুয়েশান আমাদেরকে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই জায়গাগুলো নিয়ে ডিসকাস করব নেক্সট দিন। আজকের ক্লাস এখান পর্যন্তই থাকলো। তো প্রত্যেকে ভালো থাকবে এবং হ্যাপি থাকবে সব সময়। যদি সময় পাও একটু পড়াশোনা করে নেবে, রিভাইজ দিয়ে দেবে। গুড নাইট। ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড নেক্সট সেশনে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।